আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমাদের অষ্টম মান্থের ফার্স্ট ক্লাস। তো আজকে আমি একটু কোর্স প্ল্যান সম্পর্কে তোমাদের বলি। শুরুতে আমরা কীভাবে এই মাসটা শেষ করব। আমরা কঙ্কালতন্ত্র পড়ছি। কঙ্কালতন্ত্র থেকে আমরা 3টা ক্লাস করব। 3টা ক্লাস করলে এই চ্যাপ্টারটা ইনশাআল্লাহ আমাদের ভালোভাবে শেষ হবে। 1.5 ঘন্টার জায়গায় আমরা মাঝে মাঝে একটু বেশি পড়বো, মাঝে মাঝে একটু কম পড়বো। যেমন আজকে আমরা কম পড়বো, পড়ার কারণ আছে। কারণ আজকে যদি আমি বেশি পড়াতে যাই ঝড় চলে যাবে। ওকে, এরপর আমাদের টার্গেট থাকবে উদ্ভিদ প্রজনন। যদি আমরা এটা ভালো করে পড়তে চাই আমাদের 2টা ক্লাস লাগবে। কয়টা ক্লাস লাগবে মহিবুল্লাহ? 2টা ক্লাস। প্রাণীর প্রজনন যদি আমরা পড়তে চাই তাহলে কিন্তু আমাদের 4টা ক্লাস লাগবে, তারপরেও শেষ হবে না। এরপরই আমরা পড়ব জেনেটিক্স, পড়ব জিনতত্ত্ব। জিনতত্ত্বে আমরা বেশ কিছু ক্লাস এক্সট্রা নিব, যেমন 5টা ক্লাস নেব মিনিমাম এখান থেকে। যদি 5টি ক্লাস নেই তাহলে এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়া যাবে। এখান থেকে কিন্তু অ্যাডমিশন পরীক্ষাগুলোতে খুব বেশি কোশ্চেন আসে, পাশাপাশি তোমাদের তো সিলেবাসে আছে। এই 2টা আর কি। এরপর আমরা টিস্যুটা শুরু করব। অনেকে বলছো ভাই এটা তো আপনি বাকি রেখেছিলেন, ওটা আপনি আলাদাভাবে পড়াতে চেয়েছিলেন। দেখো, আমি যদি এগুলোতে একটু ভালো করে ইফোর্ট দিই, আমরা যদি 12টার জায়গায় 13টা ক্লাস নিই তাহলে টিস্যুতন্ত্রের আমরা এক্সট্রা 2টা ক্লাস কিন্তু এটার মধ্যে অ্যাড করে দিতে পারি। তাতে তোমাদের কিন্তু কোনো লস নাই। আমাদের টার্গেট হচ্ছে ভালোভাবে শেষ করা। আমি এটা অতিরিক্ত পড়াচ্ছি এই চ্যাপ্টারে। যদি এমন হয় 12টার জায়গায় 14টা ক্লাস হয়ে যায়, আমি প্রয়োজনে নিব, টেনশনের একদম কিছু নাই। 3টা 2টা 5টা, 5 5 10 11 12, তারপরও কিন্তু 2টা ক্লাস আমাদের হাতে থাকে। একটা বা 2টা ক্লাস, মানে 13 থেকে 14টা ক্লাস নেওয়ার প্ল্যান আমার। তো এতে হবে কি যে আমরা আরও কোনো চ্যাপ্টার পড়ে ফেলতে পারবো। আর এই চ্যাপ্টারগুলো যখনই পড়া শেষ হয়ে যাবে, আমাদের সেকেন্ড ইয়ার যারা আছে তারা পরীক্ষার্থী, তারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। কারণ তাদের তো মাত্র 10টা চ্যাপ্টার, এই মুহূর্তে অতিরিক্ত না পড়ে বরং এই 10টা চ্যাপ্টার খুব ভালোভাবে তারা পড়ে ফেলুক, রাইট? তারপরের মাসে ইনশাআল্লাহ আমরা বায়োলজির 2 পার্টি আমাদের শেষ হয়ে যাবে। ওই মাসে গিয়ে আমরা যদি 2 ঘন্টা করে ক্লাস নিই, 12টার জায়গায় 14টা করে ক্লাস নিই, তাহলে শেষ। টোটাল 9 মাস, 9 মাসের মধ্যে কোর্স কমপ্লিট। এরপরে কি হবে এটা দেখা যাবে। তোমরা কি আমার কথা সবাই বুঝতে পারছো, শুনতে পারছো? যদি পারো এখন একটু আমাকে জানাও, তারপর আমি আমার পড়ানো শুরু করি। বেশি দাও। তারপরের 9তম মাসের পর কি আর অনলাইন পড়াবেন না, সেটা পরের বিষয়, দেখা যাবে সামনে কি হয়। মেডিকেল টার্গেট না হলেও কি সব অধ্যায় ডিটেলস পড়তে হবে? রাফিন ইসলাম বলেছো, তোমার টার্গেট কি আসলে? ভার্সিটি, বুয়েট যদি না হয়? যারা ভালো স্টুডেন্ট তারা সবগুলোই পড়ে। আর যারা ফাঁকিবাজি করতে চায়, ম্যাথের সাথে ফাঁকিবাজি করলে মেডিকেল যদি না হয় তখন কই যাবো তুমি? ভার্সিটিতেও যেতে পারবো না, বুয়েটেও যেতে পারবো না। বায়োলজির সাথে যদি ফাঁকিবাজি করো তাহলে মেডিকেলেও যেতে পারবো না। অনেক ভার্সিটিতে বায়োলজিক্যাল যে সাবজেক্টগুলো আছে বায়োলজি রিলেটেড, এগুলোতেও চান্স পাবো না। বিপদ সবারই। যারা পড়ে তারা সবই ভালো করে পড়ে, যারা পড়ে না তারা কিছুই ভালো করে পড়ে না। বোঝা গেল?
ওকে, তাহলে আজকে আমরা আমাদের পড়া শুরু করি। এর আগে আমরা যেটা পড়েছিলাম, আমি ছোট একটা ছবি অ্যাড করি। মানুষের মাথা আমরা পড়েছি, এরপর আমরা পড়েছিলাম মানুষের এইটা, তখনই আমরা পড়েছিলাম এইটা, রাইট? মানুষের বক্ষ পিঞ্জর আমরা পড়েছিলাম, সামনে যে স্টার নাম ছিল এই আর কি, এই পর্যন্ত। তো এখন আমরা আজকে আসলে কি পড়ব? আজকে আমরা চলে যাব আমাদের উপাঙ্গীয় যে কঙ্কালগুলো আছে এগুলাতে। উপাঙ্গীয় কঙ্কাল, উপাঙ্গ শব্দের অর্থ হচ্ছে উপ অঙ্গ, মানে মূল অঙ্গ থেকে যারা বের হয়ে গেছে, রাইট? আমাদের হাত কিন্তু দেখো, এটা হচ্ছে আমাদের মূল অঙ্গ, রাইট? হাতটা কিন্তু বাইর হয়ে গেছে, তাহলে এটার নাম কি? অঙ্গের বাইরে যেহেতু উৎপন্ন হয়েছে, মূল অঙ্গের বাইরে, এগুলোকে বলা হয় উপ অঙ্গ। তাহলে এগুলোর যে হাড্ডিগুলো থাকবে তাদের নাম উপাঙ্গীয় কঙ্কাল, রাইট? কঙ্কাল মানে হাড্ডি। একইভাবে পাও কিন্তু উপাঙ্গীয় কঙ্কাল। প্রশ্ন আসতে পারে, ভাইয়া হাতগুলো তো সাইডে বোঝা যাচ্ছে, পাটা তো মনে হচ্ছে যে শরীরের সাথে সোজা। জি না, তুমি মানুষ ছাড়া অন্যান্য স্তন্যপায়ীদের কথা ভাবো যারা দু পায়ের উপর ভর দিয়ে দাঁড়ায় না। বানরের কথা ভাবো, আচ্ছা বানর বাদ, গরুর কথা ভাবো যাদের সাথে আমাদের সব থেকে ভালো মিল মেন্টালিটিতে। গরুর ক্ষেত্রে দেখো, পা, সামনের পা পেছনের পা দেখে মনে হয় যে মূল শরীর থেকে আলাদা, রাইট? তাহলে এই পা, আমাদের হাত পা দুইটাই হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। তো এখন কথা হচ্ছে, মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে, তোমাকে দিতেই পারে যে হিউমেরাস দিয়েছে একটা অপশনের মধ্যে, 4টা অপশনের মধ্যে বলেছে যে অগ্রপদের অস্থি কোনটি? তুমি তো কনফিউজড হয়ে গেছো, মানুষের তো অগ্রপদ বা সামনের পা নাই, তাহলে কিভাবে অগ্রপদ হলো? কথাটা আসলে এমন না। আমরা যদি দুই হাতটাতেও ভর দিতাম তাহলে পেছনের পা দুটো হতো পশ্চাৎপদ, সামনেরটা হতো অগ্রপদ, রাইট? গরুর কথা ভাবো যার সাথে আমাদের মেন্টালিটির মিল, ওকে? তাহলে এবার আমরা চলে আসি হাতে, পায়ে। তোমাদের আমি বলে রাখি, হাত এবং পা সবসময় একটা চক্র থেকে শুরু হয়। তুমি একবার চিন্তা করো তো, ঢাকা থেকে একটা রাস্তা চলে গেছে সোজা রংপুরে, তো বিভিন্ন জায়গায় কিন্তু চক্র হয়েছে, হওয়ার পর কিন্তু দেখো সাইড রোডগুলো তৈরি হয়েছে, রাইট? তাহলে এখান থেকে যদি আমরা একটা হাড্ডি তৈরি করতে চাই হাত, তাহলে আমাদের কি করতে হবে? এখানে একটা চক্র দিতে হবে। আমরা একটা চক্র দিলাম, পায়ের ক্ষেত্রে আমরা এইভাবে একটা চক্র দিয়ে দিলাম, রাইট? তাহলে দেখো এটা কি বক্ষ বা বুকের দিকে আছে, তাহলে এটা বক্ষ হাড্ডির চক্র। আর এটা কি শ্রোণী বা কোমরে আছে, তাহলে এটা হচ্ছে শ্রোণী চক্র, রাইট? এটা হচ্ছে বক্ষ হাড্ডি চক্র বা বক্ষ অস্থি চক্র, এটা হচ্ছে শ্রোণী অস্থি চক্র। শ্রোণী অস্থি চক্র, এটা হচ্ছে বক্ষ অস্থি চক্র। এখন অনেকে বলছে ভাই একটা হাড্ডি দিয়ে তো বক্ষ অস্থি চক্র করা সম্ভব নয়, তাহলে কি করতে হবে? তাহলে দুইটা হাড্ডি দিয়ে দাও, তোমার যেহেতু মন চাইছে। কিভাবে দিবা দেখো, আমি যা যা বলবো তা তোমরা নিজেরা একটু ট্রাই করবো যদি কখনো বলি। এই যে এখান থেকে একটা হাড্ডি উৎপন্ন হয় আমাদের, যে এখানে এরকম, এটা কি মহিবুল্লাহ? নীলকালি যেটা দিয়েছি এটার নাম হচ্ছে ক্লাভিকল। আমি তোমাদের দেখাচ্ছি ক্লাভিকল কি জিনিস। তাহলে এটার নাম হচ্ছে ক্লাভিকল। ক্লাভিকলটা দেখো কোন জায়গায়? আমরা সেদিন স্টার্নামটা দেখিয়েছি না, এখানে সোর্ডের মতো, সোর্ডের মাথাটার নাম হচ্ছে যেটাতে ধরে হাতল, মেনুব্রিয়াম। ছুরি যেটা, সেটার নাম কি? জিফয়েড প্রসেস। তো দেখো আমাদের যে স্টার্নামটা আছে
তাহলে এই যে এখান থেকে একটা হাড্ডি উৎপন্ন হয়ে এসে স্টার্নামের উপরে পড়ছে, সেম এখান থেকে একটা হাড্ডি উৎপন্ন হয়ে স্টার্নামের উপরে এসে পড়ছে। কেমনে আমরা দেখবো, এই যে দেখো এই যে এইটা হচ্ছে স্টার্নাম, এই যে এখানে আসছে একটা মাথা, আর একটা মাথা যদি আমরা এই পাশে ধরে 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 যাই, দেখবো এই যে এখানে এসে শেষ, তাই না? দেখো নিজেদের মধ্যে। তাহলে এটার নাম কি? স্টার্নাম। আমরা যদি কখনো আঘাত পাই, সবার আগে দুইটা হাড্ডি ভাঙে। কোনটা কোনটা? একটা হচ্ছে এখান থেকে রেডিও ভাঙে, রেডিয়াস, আর একটা হচ্ছে আমাদের স্টার্নাম। মোটামুটি পড়ে গেছি, ধাক্কা লাগছে, এই দুটো ভেঙে যেতে পারে খুব সহজেই। ওকে, তাহলে এটা স্টার্নাম। তোমরা কি আমার কথা বুঝতে পারছো, নাকি আরও স্পিডি পড়াবো আর জোরে কথা বলবো? ও সরি, স্টার্নাম ক্লাভিকল আমি তো ও ক্লাভিকল বলতেছি, স্টার্নাম বলছি। আচ্ছা, ওটা ক্লাভিকল, ও লিখে রাখছি তো এখানে। তো দেখো, ক্লাভিকল থেকে তোমাদের কি পড়তে হবে? কয়েকটা টপিক এখান থেকে জানতে হবে, আর কিছু জানতে হবে না। ক্লাভিকল কয়টা মহিবুল্লাহ? দুইটা। মনে রাখবা, মিড লাইনের সাইডে যতগুলো অঙ্গ থাকবে সবগুলাই হচ্ছে কয়টা করে, মানে সবগুলো জোড় হবে। এই পাশে থাকলে এই পাশেও থাকবে, তাহলে এই পাশে যদি একটা থাকে এই পাশে একটা থাকবে, ক্লাভিকল। তো ক্লাভিকল থেকে কি কি প্রশ্ন হতে পারে? এক, বক্ষ অস্থি চক্র। বক্ষ অস্থি চক্রের অস্থি কোনটি? আমরা কিন্তু একবার একটা আর্ট করেছি, এইটা একটা আর এটা একটা। দেখো এই যে তোমরা এটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু এই যে এখানে পেছনে আমরা যেন এরকম করি না, তো পিঠে এখানে একটা হাড্ডি ওঠে নামে না, এই হাড্ডিটাই কিন্তু হচ্ছে এই যে এটা পেছনে। তাহলে দেখ, ভালো করে দেখ, পেছন থেকে এসে এর মাথাটা এখানে পেছনটার, ওখান থেকে আবার দেখ ক্লাভিকল উঠে এখানে আসছে, এই ক্লাভিকলটা আবার দেখ এখান থেকে উঠে আবার এটাতে গেছে, এইটা আবার পেছন দিকে এখানে চলে গেছে। দেখ একটা চক্র হলো না, কোথায়? বক্ষে। এই জন্যই বলা হয় বক্ষ অস্থি চক্র। জানার দরকার নাই, জানলেই আনন্দ। তাহলে বক্ষ অস্থি চক্র অস্থি কোনটা? ক্লাভিকল। 2 নম্বর হচ্ছে আকার বা আকৃতি, দেখতে কেমন? এই যে একটু ভালো করে দেখ, এরকম না? কিসের মতো? ইটালিক এফ, এফ, ইটালিক এফ। এই একটা শব্দ যদি মনে রাখতে পারো, তাহলে ক্লাভিকল থেকে তোমাকে আর একদম চিন্তা করতে হবে না। একটা প্রশ্ন আসবে, ক্লাভিকল দেখতে কিসের মতো? ইটালিক এফ এর মতো। ক্লিয়ার? শেষ। এবার কিছু শব্দ আছে ওখানে, যে শব্দগুলো আমাদের মাথা খারাপ করতে পারে। কি কি শব্দ আছে দেখো। স্টার্নামের, সরি, ক্লাভিকলের যে প্রান্তটা স্ক্যাপুলার সাথে লেগে থাকে, এই প্রান্তের নাম হচ্ছে স্ক্যাপুলা প্রান্ত, স্ক্যাপুলার এন্ড, বাংলা হচ্ছে স্ক্যাপুলার প্রান্ত। আর এই যে এই প্রান্তটা কার উপর লেগে থাকে? সামনে এসে যে আমাদের স্টার্নামের উপরে বসে। এই যে এখানে স্টার্নামের একটা নথ ছিল না কর্নারে, পড়িয়েছি আমরা, এইটার উপরে। তাহলে এই হাড্ডির এই মাথাটাকে বলা হচ্ছে, এই মাথাটাকে বলা হচ্ছে স্টার্নাল প্রান্ত। ক্লিয়ার? তাহলে এখন যদি আমি তোমাদের প্রশ্ন করি, যে একটা, আমি তোমাদের এখন প্রশ্ন করব, একটা ছবি অ্যাড করে দিচ্ছি। তোমাদের আমি কয়েকটা প্রশ্ন দিচ্ছি, তোমরা প্রশ্নগুলো আনসার করো। আমি তোমাদের এইটা থেকে কিছু কথা বলবো। এক, এটা কিসের চিত্র? অস্থিটির নাম কি আর কি, কিসের চিত্র? 2,
এ বি সি। এ এর নাম কি? 2 বি নচে কোন অস্থির কোন প্রান্ত যুক্ত হয়? যুক্ত হয়। 4 সি নচে। এটা কিন্তু লাস্ট ক্লাসের পড়া, বুঝছো? লাস্ট ক্লাস থেকে আমি প্রশ্নটা দিয়েছি। সি নচে কোন অস্থি যুক্ত হয়? আমি একটা সহজ একটা প্রশ্ন দিয়েছি, তোমরা দ্রুত কমেন্ট করো তো, তারপর আমি দেখি তোমরা কি পড়ছো এর আগে। একটা কমেন্টের মধ্যে সবগুলো উত্তর লেখা ট্রাই করতে হবে। নুসরাত তাবাচ্ছুম বলছো আগের মাসে ক্লাস করিনি বলে কিছুই পারতেছি না। তোমার একদম চিন্তার কিছু নাই, আজকে থেকে যতটুকু শিখবা ততটুকু পারলেই হইলো। আগের মাসে কী হয়েছে এটা নিয়ে আপাতত চিন্তা করার দরকার নেই। চয়ন কুমার সবার আগে আনসার করেছে। 1 কিসের চিত্র? ওকে, অস্থির নাম। 2 এ হচ্ছে ওকে, সাবাস। মজা পাইছি কমেন্টের আনসার দেখে, খুশি হয়েছি যে ওরা বুঝতে পারছে। দেখছো 3 নম্বর যে প্রশ্নটা ছিল একবার নিখুঁত আনসার করছে, অথচ তারা কিন্তু কখনো হাড্ডি দেখে নাই। তারা কখনো হাড্ডি দেখে নাই। তোমাদের আমি একটা কথা বলতে পারি, মোটামুটি 20% নলেজ নিয়ে তোমরা মেডিকেলে যাবা। মেডিকেলে গিয়ে তোমাদের পড়ালেখাটা অত কঠিন হবে না, ঠিক আছে? যেমন মেডিকেলে গিয়ে সবার আগে আমার যে জিনিসটা প্রথম কঠিন লাগছে সেটা হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল কি, প্ল্যাটু কি, তারপর হচ্ছে রিপোলারাইজেশন ডিপোলারাইজেশন কি। এটা বুঝতে আমার 1.5 বছর লাগছে। 1.5 বছরের সবগুলো পরীক্ষা পাস করছি মুখস্থ করে। টিচার কখনো বোঝাবে না তোমার, অত টাইম নেই তার। সে আসবে, স্লাইড দেখবে, স্লাইড দেখায়, টেক্সট বুক থেকে তুলে তুলে আনা আর কি। স্লাইড তোমার দেখাবে, চলে যাবে। তারপর যা পড়া তোমারই পড়তে হবে। ডেমো খাওয়া বলে কিছু কথা আছে। সিনিয়র ভাইয়া আপুরা আছে, তোমাদের পড়াবে, তুমি তাদেরকে সাহায্য নিতে গেলে এটাকে বলে ডেমো খাওয়া। ডেমো খেয়ে খেয়ে মেডিকেলে পড়া লাগে, কখনো প্রাইভেট পড়তে হয় না আর কি। তো সাবাস, অনেকের আনসার সঠিক হয়েছে। চিত্রটা হচ্ছে স্টার নামের, রাইট? এখানে আমি যে ধরনের প্রশ্ন করি না কেন তোমরা কিন্তু পারবা। আমি যদি বলি এটা নিয়ে কোনো প্রশ্ন আসবে না, যাই হোক। চিত্র স্টার নাম, এর নাম কি? এটা গর্ত মানে একটা নচ, এটা নাম হচ্ছে জুগুলার নচ। কেন জুগুলার নচ? কারণ এর পেছনে জুগুলার শিরা আছে, যেটা মাথা থেকে রক্ত নিয়ে হৃৎপিণ্ডে যায়, ঠিক আছে? ওকে। বি নচে কোন অস্থির কোন প্রান্ত বসে? বি নচ, এই যে দেখো, ক্লাভিকলের স্টার্নাল প্রান্ত বসে বি নচের মধ্যে, রাইট? কারণ দেখো 1 2 3 4 5 6 7, আমরা তো জানি 7টা হচ্ছে প্রথম 7 জোড়া পরশুকার জন্য খাঁজ বা নচ, রাইট? তাহলে 7টা বাদ দিলে কিন্তু এই যে এইটাই বাকি থাকে, তাহলে এইটাতেই হচ্ছে যে এইটার এক্সটার্নাল প্রান্তটা লাগে, রাইট? তোমাদের আনসার সঠিক আছে। এরপর হচ্ছে সি নচে কোন অস্থিটি যুক্ত হয়? তাহলে এটা হচ্ছে 1 নম্বর পরশুকা। 2 3 4 5 6 7, 7টা। এগুলোর নাম কিন্তু আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো একজন প্রশ্ন করেছিল, ভাইয়া যেটা আমরা সামনে যে আমাদের কোর্সটা আছে শুরু হবে, যেটা 14 তারিখের দিকে, আমি কিন্তু এখনও প্রমোশন সেভাবে করছি না, কারণ আমি এগুলো নিয়ে ব্যস্ত আছি। ওই কোর্সে কীভাবে পড়াবে? ওই কোর্সে আমরা যত পারবো এরকম প্রবলেম সলভ করবো। এটা কাইন্ড অফ রিভিশন 1। 2 নম্বর হচ্ছে তুমি যদি এইভাবে প্রবলেম বেসিসে সলভ করা শুরু করো তাহলে তোমার বায়োলজিতে কোনো প্রবলেম থাকবে না। হ্যাঁ, আমরা এটা করতে পারি না কেন? দেখো আমাদের কিন্তু অলরেডি
10 মিনিট চলে গেছে এটার পেছনে, এই চিত্রটার পেছনে, রাইট? তাহলে স্বাভাবিকভাবে আমরা এই কোর্সগুলোতে, একাডেমিক কোর্সগুলোতে এই জিনিসটা অ্যাড করতে পারি না। অথচ এটা যদি আমরা অ্যাড করতে পারতাম, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা লাগতো, কিন্তু আমাদের ক্লাস একটা অস্থির ব্যাপার স্যাপার হতো, তোমাকে কোনোভাবে আটকানো যেত না। তো এই হচ্ছে ঘটনা। তো আমাদের যে কোর্সটা শুরু হচ্ছে ওইটাতে আমরা এভাবে পড়াবো আর কি, প্রবলেম বেসড সলভ, এইভাবে সলভ করতে হয়, কেন হলো, কীভাবে হলো, এইভাবে। তো যাই হোক, এটা একটা সহজ নমুনা আর কি, আর বেশি কিছু না। তাহলে ক্লাভিকলের সংখ্যা কয়টা? 2টা। ও, ক্লাভিকল শব্দের অর্থ কি জানার ইচ্ছা নাই তোমাদের? ক্লাভিকল শব্দের অর্থ হচ্ছে পাতায় বোটা আছে না, পাতায় কি আছে? বোটা আছে। তো বোটাগুলো মাঝে মাঝে দেখবা পাতা, গাছ থেকে একটা পাতা বের হয়েছে এরকম করে, পাতাটা এরকম নিচে পড়ে গেছে, পেঁচায় গেছে। তো বোটাটা যখন পেঁচায় যাবে না, বোটাটা যখন পেঁচায় যায় তখন এইরকম হয়ে যায়। তাহলে ওই যে বোটা পেঁচানো থেকে ক্লাভিকল শব্দটা চলে আসছে। তাহলে পেঁচানো বোটার নামই হচ্ছে কিন্তু ক্লাভিকল, রাইট? দেখছো, বোটানি থেকে কিন্তু জুলজি টার্ম চলে আসছে। তো যাই হোক, এখন আমরা পড়বো স্ক্যাপুলা। লুক, আচ্ছা, এই অস্থিটা কি ছিল বলো তো? এই অস্থিটা থেকে তোমাদের আমি 2টো প্রশ্ন করে কমেন্টে লেখো। একটা হচ্ছে লম্বা অস্থি, 2 নম্বর হচ্ছে চাপা অস্থি। চাপা মানে হচ্ছে ফ্ল্যাট বোন। বলো তো কি ছিল এই অস্থিটা মহিবুল্লাহ? লম্বা অস্থি ছিল না চাপা অস্থি ছিল? এই যে দেখ, এটা হচ্ছে বই, এটা কি লম্বা না এটা ফ্ল্যাট? ফ্ল্যাট না? তাহলে এগুলো হচ্ছে ফ্ল্যাট বোন। আমাদের যে কশেরুকার ক্ষেত্রে বলা ছিল, কশেরুকাগুলো হচ্ছে অনিয়ত। অনিয়ত মানে হচ্ছে নির্দিষ্ট কোনো আকার নাই, নিয়ত আকার বা নিয়মিত আকার নাই, কারণ সবগুলো কশেরুকা দেখতে আলাদা আলাদা, শব্দগুলোর মিনিং আছে এক। 2 নম্বর হচ্ছে কশেরুকাগুলোর ক্ষেত্রে বলা ছিল যে এগুলো হচ্ছে চাপা অস্থি, কারণ এগুলো তো ফ্ল্যাট, এগুলোও চাপা অস্থি। যত চাপা অস্থি সবগুলো কি উৎপন্ন করে? রক্ত উৎপন্ন করে। ওকে, তাহলে এখন বলতো এই অস্থিটা কি, লম্বা অস্থি না চাপা অস্থি? এটা চাপা অস্থি। তাহলে চাপা মানে চেপে যাওয়া অস্থি না, চাপা মানে কি ফ্ল্যাট অস্থি, সমতল টাইপের অস্থি। আচ্ছা, আমি একটা ছবি এখানে নিয়ে আসি। আচ্ছা, এটা এখানেই আমরা পড়াই। প্রিয় স্টুডেন্ট দেখো, আমি কিন্তু একটু মিশিয়ে দিয়েছি, আমি একটু এখানে গর্ত করে দিলাম। ওকে, ঠিক আছে মামুল্লাহ? এখন দেখো, আমাদের কিন্তু এই হাড়টাকে আমাদের ঝুলিয়ে রাখতে হবে। কোন হাড্ডির সাথে আমরা ঝুলিয়ে রাখবো? এই হাড্ডির সাথে। ও এমনিতে এখানে ঝুলে আছে, এখানে ঝুলে আছে, ও তো আর ঝুলাইতে পারবে না। তাহলে স্ক্যাপুলার সাথে আমাদের হিউমেরাসটা আটকে থাকে। ওকে, তাহলে স্ক্যাপুলার একটা গর্ত আমরা করে দিলাম, সামান্য একটু গর্ত। এই গর্তে কি হবে? এই একটা অস্থি আমরা ঝুলিয়ে দিলাম, রাইট? তাহলে এই অস্থিটার নাম কি? হিউমেরাস। তাহলে এখন বলো তো, স্ক্যাপুলার সাথে কোন অস্থি যুক্ত থাকে? হিউমেরাস। হিউমেরাসটা, এই যে এখানে একটা গর্ত দেখলা না তোমরা, তাহলে এই গর্তটার নাম কি? এটা আমাদের জানতে হবে। এটার নাম হচ্ছে গ্লেনয়েড গর্ত। গ্লেনয়েড গহ্বর এটা আসে। গ্লেনয়েড গহ্বর কোন অস্থিতে আছে? প্রশ্ন হলো গ্লেনয়েড কি? গ্লেনয়েড কি প্রশ্ন হতে পারে না? আচ্ছা, তোমরা একবার ভাবো তো, তোমাদের যে সুইচ বোর্ডটা আছে বাসার মধ্যে, সুইচ বোর্ডটা এরকম আছে, তো মাঝে মাঝে এরকম হচ্ছে সুইচ থাকে, রেগুলেটর থাকে, আবার 2টা ছিদ্র থাকে যেটার মধ্যে আমরা কী দিই, এরকম করে প্রবেশ করা দিই, রাইট? তো গর্ত থাকলেই তো আমরা ওইটার মধ্যে সকেট না কি বলে, এটার নাম কি? হ্যাঁ, পিন। আচ্ছা, তোর যা মন চায় তাই, পিনগুলো তো আমরা ওখানে প্রবেশ করাই দিই, রাইট? তাহলে এটার নাম কি? সকেট। এখন দেখ, সকেটে তাহলে এটা কি? এটা সকেট না এটা? তাহলে এটা কি? পিন না? কি
কিন্তু দেখ একটু ভালো করে দেখ, এটা যে সকেট হয় এটা কিন্তু পিন, এটা বলের মতো না। তাহলে এটা একটা বল আর এই গর্তটা হলো একটা সকেট। তাহলে ওই অস্থিটা সন্ধিটা একটা তৈরি হলো, যেখানে দুইটা অস্থি একসাথে লাগলো, এটার নাম কি হবে? বল ও সকেট অস্থি সন্ধি, রাইট? বইয়ের মধ্যে কিন্তু এটা বলা নাই, আগের বইয়ে ছিল বল ও সকেট অস্থি সন্ধি। তাহলে একটু দেখ, এটা যদি বল হয় তাহলে এই গর্তটার নাম হলো সকেট। তাহলে গ্লেনয়েড শব্দটা দেখ, সকেটের মতো, সকেটের মতো। মতো কোত্থেকে আসলে? এই যে অয়েড আছে না এই জায়গায়, অয়েড মানে হচ্ছে মতো। তাহলে গ্লেনো মানে কি? সকেট। গ্লেনয়েড মানে কি? সকেটের মতো। ক্লিয়ার? এটা কিন্তু জানতে হবে, খুব ইম্পর্টেন্ট এটা। আশা করি তোমাদের প্রবলেম সলভ হয়ে গেছে। এখন আমি বেসিক কথাগুলো বলি। অস্থিটা কত কোণাকার? ত্রিকোণাকার। লম্বা অস্থি না চাপা অস্থি? চাপা অস্থি বা ফ্ল্যাট বোন। এটা গহ্বর থাকে, নাম কি? গ্লেনয়েড গহ্বর। গ্লেনয়েড গহ্বরে কোন অস্থি যুক্ত হয়? অস্থি সন্ধির নাম কি? অস্থি সন্ধি। ওকে, তাহলে কথা শেষ। আর দুইটা তোমাদের টপিক এখান থেকে জানতে হবে, আমি একটু তোমাদের বলি। তোমরা যারা অনলাইনে আছো তারা একটু বলো তো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না। আমি এটা আস্তে ধীরে পড়াচ্ছি, কারণ আমার মনে হচ্ছে যে জোরে পড়াইলে আমার নিজেরই গোলমাল লেগে যাবে। এরা কি ক্লাস করছে না সবাই চলে গেছে? কিরে, আমার এখানে আসতেছে না কেন? এই ফোন দে। দেখো, জীবনে তো একবারই শিখবা, দ্বিতীয়বার শেখার আর কোনো সময় নাই তোমাদের। আজকে এখানে বায়োলজি পড়লাম, পরে গিয়ে আরেকজনের কাছে বায়োলজি কাভার করতে যাবো, 3 মাসের শর্ট কোর্স করতে যাবো, এই ভুলটা কখনোই করবা না। একবার যা শিখবা তাই। এরপর যদি তোমার শিখতে ইচ্ছা করে, বই ঘাটো, ইন্টারনেট ঘাটো, ইউটিউব ঘাটো, আর এটা তো আছেই, রাইট? এক্সট্রা করে শেখার কোনো দরকার নাই। স্যার রিভিশন কোর্সে সব চ্যাপ্টার ডিটেল পড়াবেন না? জি, রিভিশন কোর্স না, এটা হচ্ছে শর্ট সিলেবাস ডিটেল কোর্স, ডিটেল পড়ানো হবে। প্রিয় স্টুডেন্ট, এখন আমি তোমাদের একটা কথা বলবো, তোমরা তাই করবা নিজেরা, ঠিক আছে? এই অস্থিটার নাম কি ছিল আমাদের? স্ক্যাপুলা, যেটা যে উঠতেছে উইংসের মতো, রাইট? একটু ভালো করে দেখো, স্ক্যাপুলা, এই যে এই জায়গাটা কিন্তু স্ক্যাপুলার একটা কর্নার, রাইট? যেখানে যে হিউমেরাসের মাথাটা লাগছে। একটু ভালো করে দেখ, আমি দুইটা প্রান্তে, এই জায়গার দুইটা প্রান্তে হাত দিলাম, একটু ভালো করে দেখ পেছনের প্রান্তটা একটু তীক্ষ্ণ হয়ে আছে, ঠিক কিনা? আছে না? একটু দেখ ভালো করে, একটা মাথা, একটা মানে হাড্ডির মাথা আছে এই জায়গায়। তো তোমরাই বলো তো, একটা হাড্ডি থেকে যদি একটা মাথা বের হয়ে যায়, ওটার নাম কি বলে? শাখা বা প্রসেস, রাইট? তাহলে এখানে একটা প্রসেস আছে, শুধু একটাই প্রসেস না, দুইটা প্রসেস আছে, রাইট? দুইটা প্রসেস আছে, একটা দেখা যাচ্ছে আর একটা কিন্তু দেখা যাচ্ছে না। প্রসেসগুলোর কেন দরকার আছে আমি তোমাদের বলি। এই যে পেশিগুলো আছে না আমাদের হাতের, পেশিগুলো তো কোথাও না কোথাও থেকে উৎপন্ন হয়, দড়ি তো ঝুলাইতে হবে, তাহলে এই প্রসেসগুলো থেকে তৈরি হয়। এই হাড্ডিটা তুমি এখানে আটকায় রাখছো, এই হাড্ডিটার মাথাটা লিগামেন্ট দিয়ে বেঁধে দিতে হবে না এখানে, তাহলে প্রসেসগুলোর দরকার আছে, রাইট? কোনোটাই কিন্তু অপ্রয়োজনে নাই। এই যে এই জায়গাটা আমাদের যে অস্থিটা আছে, আচ্ছা এটা আমি ব্যাখ্যা দিচ্ছি না, কথা বলছি না। তাহলে আমাদের এখানে দুইটা প্রসেস আছে, আমি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এই অস্থিটা তুমি যদি উল্টাও, এই অস্থিটা, এই তো নাকি, এসে উল্টাইলাম, তো এই যে এখানে একটা উঁচু জায়গা আছে, এইরকম হয়ে যায়।
এখান থেকে একটা শাখা বেরোয় এইরকম একটা হয়ে যায়, আর একটা শাখা আছে এখানে। কয়টা প্রসেস পেলাম আমরা এখানে? দুইটা। একটার নাম হচ্ছে, আমি একটু দেখি, তোমার ব্রাউজার করে কি এক যন্ত্রণা। এখানকার কি ওয়াইফাই কাজ করছে না? আচ্ছা, আচ্ছা। লোক, আমাদের কিন্তু দুইটা বর্ণ আছে হাতে, ধরা যাক একটা আছে এ আর একটা আছে সি। ওকে, তাহলে আমরা প্রসেস দুটোর নামকরণ করব। এটা আমরা এটা দিলাম এ, এটার নাম কি হবে? সি। এতে হচ্ছে অ্যাক্রোমিয়ান, কি অ্যাক্রোমিয়ান প্রসেস। আর সিটি হচ্ছে কোরাকয়েড প্রসেস। ওকে, তাহলে কয়টা প্রসেস আমরা পেলাম? দুইটা প্রসেস আমরা পেলাম। আচ্ছা, দুইটা আমরা প্রসেস পেয়েছি, একটা হচ্ছে অ্যাক্রোমিয়ান পেয়েছি আর একটা কোরাকয়েড প্রসেস পেয়েছি। ওকে, অ্যাক্রোমিয়ান, দেখ এই যে এই জিনিসটা দেখতে একটা ঠোঁটের মতো লাগতেছে না, পাখির ঠোঁটের মতো, তো এই জন্য এটার নাম হচ্ছে বিক লাইক বা ঠোঁটের মতো, ঠোঁটের মতো শাখা, ঠোঁটের মতো শাখা প্রসেস। ওকে, আর এইটা একটা। দুই নম্বর হচ্ছে এইটা কিন্তু দেখ আমাদের শোল্ডারের মধ্যে সব থেকে উঁচুতে থাকে, রাইট? তাহলে এটা কি লাইক হবে? পিক লাইক হবে, একবারে উঁচু। তাহলে এটা একই সাথে বিক লাইক আর একই সাথে এটা হচ্ছে পিক লাইক। ওকে, দুইটা। আর এই যে নিচে আরেকটা প্রসেস দেখতে পাচ্ছ, এইটা আসলে কেমন? এই যে এখানে আর কি, এখানে একটা আর আরেকটা আছে এখানে, দুইটা আর কি। একটা হচ্ছে ঠোঁটের মতো, যেটা অ্যাক্রোমিয়ান বা পিক লাইক, সব থেকে উঁচু, কারণ আমাদের শোল্ডারের সব থেকে টিপ বা পিক উঁচু জায়গায় কিন্তু এটাই। ওকে, দুই কোরাকয়েড। কোরাকয়েড মানে হচ্ছে হুক লাইক। কি লাইক? হুক লাইক প্রসেস। এই অয়েড মানে হচ্ছে লাইক বা অ্যালাইক বা মতো, কোরাকো শব্দের অর্থ হচ্ছে হুক, হুকের মতো। ঠিক আছে, এই যে এটা একটা হুক, এখানে আমরা কোনো কিছু শার্টটার যদি আমরা কিছু ঝুলাইতে চাই, আমরা এখানে লাগাইতে চলে গেলাম। ধরা যাক আমার শরীরটা একটা আলনা। ওকে, তো আশা করছি সবাই বুঝতে পেরেছ। ত্রিকোণাকার ফ্ল্যাট বোন বা চাপা অস্থি, এখানে একটা গহ্বর আছে, এটার নাম হচ্ছে গ্লেনয়েড গহ্বর। দুইটা প্রসেস আছে, এ এবং সি। এসি থাকে এখানে, এটা হচ্ছে উপরে, এ বর্ণ যেহেতু যেহেতু উপরে থাকে, তাহলে এটাই হচ্ছে পিক, এটাই হচ্ছে বিক। ঠিক আছে, বিক বা বিক প্রসেস। সিটা যেহেতু নিচে থাকে, তাহলে আমি যদি কাপড় সব কিছু এখানে রাখতে চাই, তাহলে এটা হচ্ছে কাইন্ড অফ হুকের মতো, হুক লাইক। তাহলে সিতে হচ্ছে কোরাকয়েড বা হুকের মতো প্রসেস। ক্লিয়ার? এখান থেকে আর কিছু পড়তে হবে না, কথা শেষ। তো এখানে আমি কিছু ইন্টারেস্টিং ব্যাপার বলি, সেটা হলো আমাদের এই যে এখানে একটা বিশাল গহ্বর থাকে, বুঝছো? এইরকম একটা গহ্বর, যেখানে আমাদের ফিমারের মাথার ঢোকানো থাকে। কি থাকে? ফিমারের মাথাটা, পায়ের। বাট একটু ভালো করে দেখ, হিউম্যানাসের মাথাটা মনে হয় একটু এখানে ঝুলাই রাখছে, তাই না? তো সেগুলো লেগে আছে, তাহলে খুব সহজে এটা পড়ে যেতে পারে না। তাহলে কখনো যদি এমন হয় যে তুমি
তোমার শোল্ডারটা ডিসলোকেট হয়ে গেছে, হাতটা খুলে গেছে জয়েন্ট থেকে এবং পাও খুলে গেছে, তাহলে কমন সব থেকে কোনটা? এটা সহজে খুলবে না এটা সহজে খুলবে? উপর একটা সহজে খুলবে। তাহলে হাতের ক্ষেত্রে ডিসলোকেশন খুব সহজ। কারণ কি দেখো, এই গহ্বরটা, এই যে এখানে যে গহ্বরটা দেখছো এসিটাবুলাম ক্যাভিটি বা এসিটাবুলাম গহ্বর, এটা কিন্তু অনেক গর্ত, বাট এই যে এখানে যেটা গ্লেনয়েড গহ্বর এটা কিন্তু তত গর্ত না। তাহলে আটকে আছে কিভাবে? আটকে আছে হচ্ছে কিসের জন্য? যে এখানে লিগামেন্ট টিগামেন্ট যা কিছু আছে বা দড়ি টড়ি আছে এটা তো আটকে আছে, বুঝতে পারছো? আর একটা কারণ হচ্ছে এখানে একটা তরুণ আস্থি আছে, বুঝছো? তো গহ্বরটা কিন্তু এইরকম অল্প একটু, বাট তরুণ আস্থি এখানে একটা মসমসে, যেগুলো খেতে মসমসে লাগে, এইরকম বিশাল একটা গহ্বর তৈরি করেছে যেটার মধ্যে মাথা ঢোকানো আছে। তরুণ আস্থিটা সাপোর্ট দিয়েছে, দড়িগুলো সাপোর্ট দিয়েছে, এটা পড়ার কিন্তু দরকার নাই। তো মাঝে মাঝে এটা কিন্তু খুলে যায়, প্রচণ্ড ব্যথা হয়। ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা একটি বিশেষ প্রক্রিয়ায় এটা ঠিক করে দিয়ে দেয়। এটা আবার বাসায় ঠিক করার ট্রাই করো না। হাঁ করে আসো, মাঝে মাঝে লক জা হয়ে গেছে, মুখ গেছে আটকে। তো তুমি এইরকম করে যদি লাগাইতে চাও তাহলে খবর আছে, এটা ডিসলোকেট হয়ে চলে যাবে। হাতও যদি কখনো খুলে যায় প্রচণ্ড ব্যথা হয়, বাট ডাক্তারের কাছে যাবা, ডাক্তার একটা বিশেষ প্রক্রিয়া, একটা ডিরেকশন আছে, ঠিক করে দিবে, সাথে সাথে দেখবো সমস্ত ব্যথা দূরীভূত হয়ে গেছে, বুঝতে পারছো? তো আর আপাতত এখানে কোনো পড়া নাই, আর পরে যাই। মহিউল্লাহ, এই অস্থির নাম কি? এই পাশে একটা দিলাম, কয়টা হিউমেরাস হলো? দুইটা, এর নাম হচ্ছে হিউমেরাস। ওকে, তো হিউমেরাস লম্বা অস্থি না চাপা অস্থি? লম্বা অস্থি। লম্বা অস্থি হওয়ার সুবিধা কি? এখান থেকে রক্তকণিকা উৎপন্ন হয়, রাইট? দেখো এটা হচ্ছে একটা হিউমেরাস, উপরের প্রান্ত নিচের প্রান্ত, মাঝখানে যে দীর্ঘ লম্বা নলের মতো, এটার নাম কিন্তু শ্যাফট। কি নাম? আমি বলছিলাম না, যদি লম্বা অস্থি হয় দেহটাকে বলা হয় শ্যাফট, রাইট? শ্যাফটগুলো কেমন? এরকম গোলাকার, ঠিক আছে? আপাতত কথা শেষ। ঊর্ধ্ব প্রান্ত, নিম্ন প্রান্ত এবং শ্যাফট। এখন আমরা চলে আসি, এটা দেখে কি মাথা মনে হচ্ছে না? তাহলে এটা হচ্ছে মাথা বা মস্তক। কিসের মস্তক? হিউমেরাসের মস্তক। এখন বললো তো, হিউমেরাসের কোন অংশটি স্ক্যাপুলার সাথে অস্থিসন্ধি তৈরি করে? হিউমেরাসের মস্তক, রাইট? হেড। আচ্ছা, এটা যদি হেড হয় তাহলে যে জায়গাটা সংকুচিত হয়েছে, এই যে এখানে সংকুচিত হয়েছে এই জায়গাটা, এটা যদি আমার মাথা হয় তাহলে এই জায়গায় সংকুচিত হয়েছে, তাহলে এটা তো নেক, রাইট? গ্রীবা। তাহলে এখানে আমরা একটা গ্রীবা পেলাম না? এই যে এটা হচ্ছে গ্রীবা, ঠিক কি না? তাহলে একটা কিন্তু গ্রীবা পেয়েছি, আর একটা গ্রীবা আছে হিউমেরাসের ক্ষেত্রে। যেহেতু চোখে দেখে আমরা বুঝতে পারলাম এটাই গ্রীবা, তাহলে এগুলো কি? অ্যানাটমি। আমরা অ্যানাটমি পড়তেছি, বিভিন্ন হাড্ডি অস্থি কীভাবে আছে দেহের মধ্যে, এগুলো দেখা বলা হয় অ্যানাটমি। তাহলে এই গ্রীবার নাম কি? গ্রীবা, অ্যানাটমিক্যাল গ্রীবা। কেন আমরা অ্যানাটমিক্যাল গ্রীবা বললাম? কারণ অ্যানাটমিতে আমরা যখন পড়ছি তখন আমরা দেখেই বুঝতে পারতেছি মাথার নিচের সংকুচিত জায়গাটার নামই হচ্ছে গ্রীবা। ওকে, এখানে আর একটা স্পেশাল জিনিস আছে, সেটার নাম হচ্ছে সার্জিক্যাল গ্রীবা। ক্লিয়ার? এই যে এখানে থেকে সার্জিক্যাল গ্রীবা, এই জায়গাটা একটু সরু, এটার নাম হচ্ছে সার্জিক্যাল গ্রীবা। ওকে, তো সার্জিক্যাল গ্রীবা থেকে একটা প্রশ্ন, তোমরা বলো তো, সার্জিক্যাল শব্দটা দেখার সাথে সাথে তোমাদের কি মাথায় মেডিসিন আসতেছে না সার্জারি আসতেছে না গাইনি আসতেছে? সার্জারি আসতেছে। সার্জারি মানে কি? কাটা ছেঁড়া, ভাঙাচুরা, এই ব্যাপারগুলো দেখে। তাহলে এখন বলো তো, আমি যদি তোমাদের কখনো বলি সার্জিক্যাল গ্রীবাটি কেন নাম রাখা হয়েছে, এই জায়গায় সব থেকে বেশি কি হয়? ভেঙে যেতে পারে, ফ্র্যাকচার হতে পারে। তাহলে দুর্ঘটনায় পড়লে দেখবা যাদেরই হিউমেরাস ফ্র্যাকচার হয়, দেখবা যে এই জায়গাটা মট করে ভেঙে গেছে। ছোটোবেলায় আমার ভেঙে গেছিল, বোঝা গেল? 3 মাস স্কুলে যাইতে পারিনি। এমন হয়েছে যে কবিরাজের কাছে ট্রিটমেন্ট করাচ্ছে। কবিরাজ করছে কি, আমার আব্বা আমার নিয়ে চলে গেছে কবিরাজের বাসায়। তো কবিরাজ আমাদের বসায় রেখে দীর্ঘক্ষণ গেল এক জঙ্গলের মধ্যে। জঙ্গলের ভেতর থেকে বের হইলো, কিছু শাল বাকল নিয়ে চলে আসলো। শাল বাকলগুলো পিষে আমার হাতের এখানে দিল, দিয়ে ওই বাঁশ আছে না, বাঁশের ছড়াগুলা এরকম 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 করে অনেকগুলো দিয়ে পাশে আমার বেঁধে দিল, দিয়ে জোর করে বেঁধে দিল।
এই জিনিস দ্বিতীয় দিন থেকে যে পরিমাণ চুলকায়, আমি একটা করে ছড়া বের করি, ভেতরে ঢোকে আর চুলকাচ্ছে তো, অ্যালার্জিক রিয়াকশন হবে না, বাইরের জিনিস না ওগুলা। তো এমন একটা অবস্থা। তো আমার আব্বা বলতেছে জিনিসগুলো শুকাচ্ছে, সালবাকলের যে পেস্টগুলো দিয়েছিল ওগুলো শুকাচ্ছে। আমার আব্বা বলতেছে শুকাচ্ছে এই জন্য সালবাকলের রসগুলো আমার এই যে হাড্ডিগুলো শুষিয়ে নিচ্ছে, নিয়ে হাড্ডিটা জোড়া লাগতেছে। তো তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, মাঝে মাঝে তো তোমাদের পড়াতে পড়াতে আমি লাখ লাখ টাকার একটা উপদেশ দিয়ে দিই যেটা তোমাদের লাইফে কাজে লাগবে। তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা আমাকে বলো সালবাকলের রস দিয়ে হাড্ডি জোড়া লাগে কি না? বলো, এনি আইডিয়া? আমি একটু সময় নিচ্ছি আজকে, আমার প্ল্যান ছিল এটা আর কি, একটু সময় নিয়ে আস্তে ধীরে বলাবো আজকে। কেন জোড়া লাগে না? তাহলে এখন বলো তো, মাথার মধ্যে কুমারিকা হেয়ার অয়েল দিলে চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়? ইডিয়ট। পেঁয়াজের রস দিলে চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়? কে শিখেছে তোমার এগুলোরে? এগুলো কি ধান গাছ যেখানে সার দিলাম ইউরিয়া, ধান গাছ হল ফল করে লম্বা হয়ে গেল? জীবনেও না। কারণ চুলের গোড়ায় থাকে রক্তের লাইন, তাহলে সে পুষ্টি কোথা থেকে পায়? রক্ত থেকে পায়। রক্ত পুষ্টি কোথা থেকে পায়? পরিপাক নালীর খাবার থেকে পায়, রাইট? তাহলে বাইরে যতই ঢালো কোনো কাজ হবে না, রাইট? সার গাছের পাতার উপর মাথার উপর দেওয়া যাবে না, গোড়ায় দিতে হবে। গোড়ায় দিতে গেলে কি খাইতে হবে। ঠিক তেমনি কাউরে যদি কখনো হাড্ডি ভেঙে যায়, মাথায় রাখবা, যদি হাড্ডিটা খুব খারাপভাবে ভেঙে যায় তখন ডাক্তাররা করে কি, কেটে দুইটাকে স্ক্রু দিয়ে একবার সোজা করে দেয়, করে দিয়ে সেলাই টেলাই করে দেয়। অনেকদিন পর যখন হাড্ডি জোড়া লাগে মাংসটা কেটে ওগুলো বের করে নেয়, স্ক্রু যেগুলো আছে এগুলো বের করে নেয়, রাইট? বাট এমনি ভেঙে গেছে, সিম্পল ফ্র্যাকচার হলে কী করে, সোজা করে দেয়, সোজা করে দিয়ে হাড়টাকে ফিক্স করে দেয়। এমনিই থাকবে, এমনি জোড়া লাগবে। কিছু বুঝলা? তার মানে ওই ভদ্রলোক যে পেস্টগুলো লাগাই দিয়েছিল ওগুলো কিন্তু কোনো কাজেরই না। আমাকে যদি এখানে একটা কার্টুনের কাগজগুলা ছিঁড়ে এনে পেঁচায় দিয়ে বেঁধে দিত, তারপর আমার হাড্ডিটা ভালো হয়ে যেত। ঠিক আছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে। প্রিয় স্টুডেন্ট, দেখো এখন আমরা চলে আসি নিচের প্রান্ত থেকে আমাদের পড়তে হবে। সেটা হলো, ছবিটা আমি একটু ভালো করে অ্যাড করি। এটা কি যে অ্যাড করলাম আল্লাহ জানে। তোমাদের শুধু বলি, এই যে কালো যে জিনিসটা দেখতেছে এটা একটা গর্ত। কিছু বুঝলা? এটা কি গর্ত। এই যে এখানে এগুলোর নাম হচ্ছে এপিকন্ডাইল। কন্ডাইল শব্দের অর্থ কিন্তু হচ্ছে অর্বুদের মতো। মনে করো এটা একটা ফ্ল্যাট, হঠাৎ করে এখান থেকে কিছু একটা উঁচু হয়েছে। কিছু বুঝলা? কন্ডাইল মানে হচ্ছে এরকম। এখন চলে আসি, দেখো এই যে এই জায়গায় একটু উঁচু, এই জায়গায় একটু উঁচু, তাহলে এগুলো মাথার মতো মনে হচ্ছে না? মাথা মানে কি? মাথা আমরা ক্যাপ দেই, তাহলে মাথা আর ক্যাপ একই জিনিস। আমি বলেছিলাম না, ক্যাপ থেকে ক্যাপিচুলাম শব্দের অর্থ কি? মাথা। ঠিক কি না? তাহলে এইগুলোর নাম হচ্ছে ক্যাপিচুলাম। ওকে। আর এই যে এই জায়গাটার নাম হচ্ছে, এই গর্তটার নাম হচ্ছে করোনয়েড ফসা। কি ফসা? করোনয়েড ফসা। এখন
করোনয়েড কিছুক্ষণ আমরা আগে দেখেছিলাম কিনা, ওলেক্রানন অ্যাক্রোমিয়ান প্রসেস এবং করোনয়েড প্রসেস, রাইট? তাহলে করোনয়েড প্রসেস মানে কি ছিল? করোনয়েড প্রসেস মানে এমন একটা জায়গা যেখানে কোনো কিছু আমরা লাগায় রাখতে পারি। এটা একটা হুকের মতো, রাইট? কিসের মতো? হুক লাইক, রাইট? তাহলে এবার একটু দেখো ভালো করে, এটা করোনয়েড কিন্তু প্রসেস ছিল। এটার নাম কি? করোনয়েড ফসা, রাইট? ফসা মানে কি? অল্প গভীর স্থান। ফসা মানে কি? অল্প গভীর স্থান। তাহলে এই জায়গায় কি একটু গর্ত না? বললাম না আমি অল্প গভীর স্থান। তাহলে করোনয়েড শব্দের অর্থ কি? হুক কতটা খাটতেছে না, কিন্তু গভীর স্থান। ও আবার বাইরে বের হয়ে হুক কীভাবে হয়ে গেল, রাইট? তাহলে এবার একটু অন্যভাবে ভাবো তো। নিশ্চয় কোনো একটা অস্থি আছে যেটার মাথাটার নাম হচ্ছে করোনয়েড প্রসেস। তাহলে সেই করোনয়েড প্রসেসটা যদি এসে এই জায়গায় গিয়ে লাগে, তাহলে এটা একটা ফসা, গর্ত না? তাহলে এই গর্তের মধ্যে লাগবে। যেহেতু করোনয়েড প্রসেস এই গর্তের মধ্যে লাগছে, তাহলে আমরা বলতে পারি করোনয়েড প্রসেসের ফসা, করোনয়েড প্রসেসের জন্য গর্ত। কিছু বুঝলি? মনে করো এই কলমটাই সেখানে লাগতেছে, তাহলে এই গর্তটার নাম কি হতো? কলম গর্ত বা কলম ফসা, রাইট? তাহলে নিচে একটা হাড্ডি আছে যার একটা প্রসেস আছে, যেটার নাম হচ্ছে করোনয়েড প্রসেস, সেটাই সেখানে লাগছে। ঠিক আছে? তাহলে ওই করোনয়েড প্রসেস থেকে এই জায়গাটার নাম হচ্ছে করোনয়েড ফসা। ক্লিয়ার? এবার চলে আসি আমরা ট্রোক্লিয়ার নচ কী জিনিস। আচ্ছা, কখনো দেখছো এইরকম একটা লম্বা লাঠির মতো আছে, এ পাশে দড়ি দেওয়া আছে। এখন এইটা টানলে ওই দড়িতে কি ওঠে? বালতি ওঠে। কিছু বুঝলা? এখানে পুলি দেওয়া থাকে না, এখানে একটা ঘোরে যেটার উপরে দড়িটা থাকে। কিছু বুঝলি? একটু ভালো করে দেখ, আমাদের যে এই হাড্ডিটা আছে, এই হাড্ডিটা কিন্তু হিউমেরাসের প্রান্তের ওই জায়গার উপর কিন্তু নড়তেছে। তাহলে এই জায়গাটার মধ্যে কোনো একটা জিনিস এরকম করে লেগে আছে, নড়তেছে, ঠিক কিনা? কি নড়তেছে? যে এই অংশটা, এটা তো হিউমেরাস। তাহলে হিউমেরাসের এখানে পুলি আছে যেটাতে এরকম করে লাগতেছে। উপরে একটা গর্ত আছে, এই যে গর্তটা। তাহলে নিচে যে অস্থির করোনয়েড প্রসেসটা আছে সে এখানে লাগতেছে, আর একটা প্রসেস আছে এরকম, ওটা পেছনে যাচ্ছে। তাহলে গিয়ে দেখ হিউমেরাসের এই যে এটার উপরে এরা কিন্তু ঘুরতেছে, রাইট? ঠিক কিনা? তাহলে এবার দেখ ভালো করে, এটা হচ্ছে হিউমেরাস মানে এই অংশটা, আর এই পুলিটা হচ্ছে নিচের প্রান্ত। তাহলে এই নিচের হাড্ডিগুলো দেখো পুলিতে নড়তে ঘুরতেছে। কিছু বুঝলা? তাহলে এই জায়গায় যেটাকে কেন্দ্র করে ঘুরতেছে, এই জায়গাটার নামই হচ্ছে ট্রোক্লিয়া। কি? ট্রোক্লিয়া। এবার একটু ভালো করে তোমরা ভাবো তো, এইটা যদি ট্রোক্লিয়া হয় বা এরকম পুলি হয়, তাহলে নিচে যে হাড্ডিটা এরকম করে, এদিকে দেখ, নিচে যে হাড্ডিটা এরকম করে এটাকে ধরছে, তাহলে তার নিচে এই যে একটা গর্ত আছে কিনা? তাহলে এই নচটার নাম কি হবে? সাবাস, এই নচটার নাম হচ্ছে ট্রোক্লিয়ার নচ। বুঝতে পারছ? তাহলে নিচের হাড্ডিতে গিয়ে আমরা ট্রোক্লিয়ার নচটা পাবো। কিছু বুঝলা? আর কিন্তু কোনো পড়া নেই এখানে। আমি আবার বলি তোমাদের, ছোট করে বলি। হিউমেরাস লম্বা অস্থি দুইটা প্রান্ত, উপরের প্রান্ত নিচের প্রান্ত, মাঝখানে হচ্ছে দেহ বা শ্যাফট। মস্তক, মস্তকটা স্ক্যাপুলার যে গ্লেনয়েড গহ্বর আছে সেখানে প্রবেশ করে। তো এই অস্থি সন্ধিটার নাম কি অস্থি সন্ধি? স্কন্ধ অস্থি সন্ধি বা শোল্ডার জয়েন্ট। স্কন্ধ অস্থি সন্ধি বা শোল্ডার জয়েন্ট। ক্লিয়ার? 2, যেখানে মস্তকটা এসে সংকুচিত হয়ে যে জায়গাটায় আসছে, তাহলে এই জায়গাটার নাম হচ্ছে আমাদের গ্রীবা। যেহেতু আমরা দেখেই বুঝতে পারতেছি এটা গ্রীবা, অ্যানাটমি যেহেতু পড়তেছি, তাহলে এটার নাম হচ্ছে অ্যানাটমিক্যাল গ্রীবা। আর একটা গ্রীবা আছে, সেটার নাম হচ্ছে সার্জিক্যাল গ্রীবা। সেটা হচ্ছে একটু নিচে এই যেখানে, রাইট? সার্জিক্যাল গ্রীবা। কেন সার্জিক্যাল গ্রীবা? কারণ দুর্ঘটনায় সচরাচর এখানে ফাটল ধরে। ওকে, কথা শেষ। নিচের প্রান্ত থেকে চলে আসি, যে এগুলোর নাম এপিকন্ডাইল। এটা পড়ার দরকার নাই। কেন দরকার নাই? আচ্ছা, এপিকন্ডাইল কোনটা তোমরা একটু ভালো করে দেখো, নিজেরা হাত দাও। এই যে দেখো, এই জায়গায় দুইটা উঁচু আছে, দেখছো? তো আমি একটা ছবি অ্যাড করছিলাম, এই যে দেখছো, ফ্ল্যাট একটা জিনিস,
হঠাৎ করে উঁচু জিনিস বের হয়ে আসছে, এই যে উঁচু, তাহলে আমি নিজেই বুঝতে পারতেছি এটা এপিকন্ডাইল। পায়ের ক্ষেত্রেও দেখ কন্ডাইল আছে, ঠিক আছে, শেষ। এখানে একটা গর্ত আছে, কারণ কি নিচের অস্থিটা এসে এই গর্তের মধ্যে একটা মাথা ঢোকায়, পেছনে একটা গর্ত আছে ওইটার মধ্যে মাথা ঢোকাবে, রাইট? এই গর্তটার নাম কি? করোনয়েড ফসা, কারণ ওর একটা এরকম আছে হুকের মতো, ওই অস্থিটা করোনয়েড প্রসেস আছে, সেই সেখানে মাথা দেয়। পরের অস্থিটা আমি একটু পরে বলছি। এখন ওর নিচে যেইটাকে কেন্দ্র করে ঘুরতেছে এরা, এই জায়গাটার নামই কিন্তু হচ্ছে ট্রক্লিয়ার। ট্রক্লিয়ার মানে হচ্ছে পুলি, ঠিক আছে? তাহলে এটা যেহেতু ট্রক্লিয়ার, তাহলে এটা এই যে এখানে লাগতেছে, তাহলে নিচের অস্থির এই জায়গায় কী আছে? ট্রক্লিয়ার নচ আছে, ওকে? ক্যাপিচুলাম কি জিনিস? ক্যাপিচুলাম মানে এই যে এই জায়গাটা একটু ক্যাপের মতো, ক্যাপ মানে হচ্ছে মাথা, মাথার মধ্যে একটু উঁচু, ক্যাপিচুলাম। ট্রাস্ট মি, এগুলো কিন্তু তোমাদের পড়া লাগবে না, পড়া লাগবে হচ্ছে করোনয়েড ফসা কার আছে, ট্রক্লিয়া কার আছে, আর ট্রক্লিয়ার নচ কার আছে, কিছু বুঝলে? তাহলে এই দুইটা সার্জিক্যাল গ্রিভাটা পড়তে হবে, অ্যানাটমিক্যাল গ্রিভা পড়তে হবে, আর এখানকার জয়েন্টটা পড়তে হবে। আর কিছু পড়া লাগবে না, না পড়লে কোনো সমস্যা নেই। আমি শুধু আর একটা জিনিস তোমাদের পড়াবো, সেটা হলো এই যে এখন ভ্যাকসিন দেওয়া হচ্ছে মাংসপেশিতে, রাইট? ইন্ট্রামাস্কুলার ভ্যাকসিন, IM। তো যে পেশিটার মধ্যে দিচ্ছে, আমরা তো প্রায় যে এখানে তো ভ্যাকসিন, রাইট? সবাই তো দিয়েছি BCG ভ্যাকসিন বা যক্ষার ভ্যাকসিন, দাগ আছে আমাদের। তো যে মাংসটাতে আমরা ভ্যাকসিন দিয়েছি, এই মাংসটার নাম কি? খুব দ্রুত তোমরা বলো কমেন্টের মধ্যে, যারা জানো। শারিয়ার রিজমান আসিফ বলেছো সাব স্ক্যাপুলার ফসা কি, সুপ্রা স্পাইনাস ফসা কি, ইনফ্রা স্পাইনাস ফসা কি, স্ক্যাপুলার কাটা কি? ওকে, ভেরি গুড। প্রি টেস্টের এক্সামের প্রশ্নের অপশন এসেছিল। তোমার কোন কলেজে এই প্রশ্ন দিয়েছিল? তাহলে আমি একটু তোমাদের বলি, হাড্ডি, আর্টিফিশিয়াল বোনস কেনা লাগবে। কয়েকটা অপশন একজন প্রশ্ন করেছো। একজন মেডিকেল স্টুডেন্ট ছাড়া কারো বাপের ক্ষমতা নাই এই প্রশ্নগুলোর আনসার করবে। কলেজে কেন এই প্রশ্নগুলো দিবে? তোমরা দেখো, আমি তোমাদের বলার সময় তোমরা বুঝতে পারবা কি জিনিস এগুলা। মেডিকেল এডমিশনের প্রশ্নগুলো দেখবো খুব সহজ হয়, এর একটা কারণ হচ্ছে কি, কঠিন করলে কঠিন করা যায়, আশ্চর্য যে জিনিস তুমি দেখো না, ওই জিনিসে তুমি কি ডিপ নলেজ জানবা। এরা নাকি ট্রক্লিয়া বোঝে নাই। এই ট্রক্লিয়া বোঝার দরকার নেই, এইরকম একটা লাঠি ঝুলা রাখছো, তুমি এখন কি করবা? লাভ দিয়ে ধরবা লাঠিটাকে, দিয়ে কী করা? তোমার হাতটা লাঠির বরাবর এরকম ঘুরবে, রাইট? তাহলে এই লাঠিটা কি, যেইটারে ধরে তুমি ঘুরতেছো, এইটাই ট্রক্লিয়া, এটাই পুলি। আর এই যে তোমার হাতটা তাকে এরকম ধরছে, তাহলে তোমার হাতে কি একটা গর্ত আছে না এখানে? এই যে আছে কি না? তাহলে এই গর্তটার নাম কি? এটার নাম যদি ট্রক্লিয়া বা পুলি হয়, তাহলে এই নচ বা গর্তটার নাম হচ্ছে ট্রক্লিয়ার নচ বা ট্রক্লিয়ার জন্য গর্ত। বুঝলাম? এবার চলে আসি আমি তোমাদের প্রশ্নের উত্তরে।
না, এই যে নিচটা হচ্ছে, এটা হচ্ছে ট্রক্লিয়া, এর উপরে এখানে একটা গর্ত আছে, বুঝছো? কারণ নিচের অস্থিটা এইরকম করে ধরে, এইরকম করে। তাহলে দেখো এটা কিন্তু ট্রক্লিয়া, তার ট্রক্লিয়ার উপরে একটা এই যে নোকটার জন্য একটা গর্ত থাকবে হিউমেরাসে, এরকম এরকম ধরছে, ধরে দেখো এই মাথাটা দেখো, এই যে উপরে গর্তের মধ্যে ঢুকতেছে, রাইট? তাহলে এই গর্তটা উপরে, করোনার ফাঁসাটা উপরে। আচ্ছা, তোমরা কি এই প্রশ্নগুলো আনসার জানতে চাও? আজকে কিন্তু আমি একটু সময় নিচ্ছি, খুবই অল্প পড়াচ্ছি, তোমরা মন খারাপ করো না। আব্দুর রউফ কলেজে এই প্রশ্ন দিয়েছে, খাইছে। আমি যখন প্রথম ঢাকায় আসি, আমি চাকরি বাকরি ছেড়ে দিছি, কারণ আমার ভালো লাগে না রুগী দেখতে। হতেই পারে আমার ভালো লাগে না, কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত রুগীর পাশে বসে থাকা লাগবে। হিউম্যানিটির কথা যদি আসে ওটা পরে, নানাভাবে হিউম্যানিটির কাজ করা যায়। আমার কেন জানি কোনোভাবে নিতেই পারতেছিলাম না, কিছু বুঝলা? আমার বাইক আছে, আমার কাজ হলো সারাদিন ঘুরে বেড়া, টই টই রই রই করে, এই এক। তো ঢাকায় এসে যখন আমি সব কিছু ছাড়া দিলাম, তখন আমার আর্থিক প্রবলেম শুরু হলো। আর্থিক প্রবলেমের জন্য আমি তো ফেসবুকে তখন লেখালেখি শুরু করলাম। আমার লেখালেখি বাদ দিয়ে আমি বায়োলজি নিয়ে লেখালেখি শুরু করলাম, ডিপ্রেশনের ভেতর দিয়ে যাচ্ছে। তো তখন আমার কিছু স্টুডেন্ট আসা শুরু হইলো। তখন আমি বিভিন্ন কলেজে গিয়ে বললাম যে আমি টিচার হতে চাই, আমি একজন ডক্টর, আমার যোগ্যতা আছে বায়োলজি পড়ানোর মতো, আপনারা আমাকে টিচার নেন। বিভিন্ন কলেজে গেছি, ট্রাস্ট মি, ঢাকা শহরের মিনিমাম 10টা কলেজে গেছি, কেউ পাত্তাই দেয় নাই। তো এখন তোমরা যারা পড়তেছো তারা তো বুঝতে পারতেছো যে বায়োলজিতে পড়ার কত কী আছে। অন্তত বইয়ে যে শব্দগুলো লেখা আছে এগুলো বুঝতে গেলে কত কাহিনী করা লাগে, সারা পৃথিবী 10 বার করে ঘুরে আসা লাগে 1.5 ঘন্টার মধ্যে, ঠিক কি না? তো বোঝো কী অবস্থা। তো কারে বোঝাবা এগুলো? তো খুব কষ্ট পাইলাম আর কি। আমার একটা প্রিয় কলেজ, যেখানকার স্টুডেন্ট আমার কাছে আসে, এবং তারপরে আমি ধীরে ধীরে গ্রো করা শুরু করি আমাদের একাডেমিটা। তো ইটস ওকে, সমস্যা নাই। দেখো 4টা অপশন দেওয়া ছিল, ও 4টা অপশনের কথা বলছে যেগুলো পরীক্ষায় ছিল। এখন আমি বলি, এই যে এটা স্ক্যাপুলা, রাইট? স্ক্যাপুলাটা যদি পেছনে থাকে তাহলে সে পেছন এইভাবে থাকবে না এইভাবে থাকবে? ভালো কোনটা হবে? তাহলে এইভাবে থাকবে, রাইট? তাহলে একটু ভালো করে থাকে, স্ক্যাপুলার ভেতরের দিকে একটা গর্ত আছে, বাইরের দিকটা একটু হালকা অংশ, রাইট? তাহলে এখন দেখো, স্ক্যাপুলার যদি এই গর্তটা থাকে তাহলে এটার নাম কি? ফসা বা গর্ত না? ফসা বা গর্ত। এখন কথা হচ্ছে নচ আর ফসার মধ্যে পার্থক্য কি? নচ আর ফসা তোমাদের মাথার মধ্যে আসতেছে, দুটোই গর্ত আপনি বললেন, রাইট? তো ঘটনা হচ্ছে নচ মানে এরকম হঠাৎ করে একটা গর্ত, এই যে গর্তটা যাচ্ছ হঠাৎ করে গর্ত। ফসা কোনটা? এই গর্ত, এই যে এটা গর্ত, বুঝতে পারছো? তাহলে এবার দেখো তো, এরকম না সোজা যাচ্ছ, এরকম গর্ত কিনা এটা? এটা কি এরকম গর্ত? যাচ্ছ গভীর আবার উঠতেছ, এমন না কিন্তু। তাহলে নচ এবং ফসার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো যাই হোক, আমরা এগুলো আজকে ফসা দেখবো। এরকম লুক, ভালো করে দেখো, সাব স্ক্যাপুলার ফসা। তাহলে সাব, এখন তোমরা বলো তো সাব মানে কি, উপরে না নিচে? নিচে, রাইট? তাহলে যদি এটা স্ক্যাপুলা হয় তাহলে এটা হচ্ছে উপর, ভেতরের দিকটা হচ্ছে নিচ, রাইট? তাহলে এই পাশে যদি আমি প্রবেশ করি তাহলে এই জায়গার সাথে আমার দেখা হবে। তার এইটা হচ্ছে একটা ফসা, তাহলে এটার নাম হচ্ছে সাব স্ক্যাপুলার ফসা। ক্লিয়ার? বা স্ক্যাপুলার ফসা। তাহলে বাইরের কথা আমি এখনো বলছি না, ওকে? এইভাবে আছি আমি, কিন্তু ধরা যাক এটা হচ্ছে স্ক্যাপুলা, এইটা হচ্ছে সাব স্ক্যাপুলার ফসা। তাহলে আমরা একটা শেষ করলাম। এবার চলে আসি আমরা এই ফসা দুইটাতে। দেখো দুটোই গর্ত, ওকে? সুপ্রা একটা, ইনফ্রা একটা। তোমরা জানো সুপ্রা মানে কি? সুপিরিয়র বা উপরে। ইনফ্রা মানে কি? ইনফিরিয়র বা নিচে, ওকে? স্পাইনাস মানে কি? স্পাইন মানে কি? কাটা। আমাদের মেরুদণ্ডের নাম কেন স্পাইনাল কলাম? কারণ এটা একটা কলাম বা স্তম্ভ যেখানে কাটা কাটা আছে।
কাটা নিয়ে তো আমি তোমাদের বলেছি সবগুলো প্রসেসই হচ্ছে কাটা। ঠিক আছে, তাহলে এই যে স্ক্যাপুলাটা দেখছো না, স্ক্যাপুলার পিঠে এইরকম একটা লম্বা, এইটার মতোই আর কি, এরকম একটা লম্বা একটা কাটা আছে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত, মানে এটা ধীরে ধীরে উঠছে, উঁচু হয়েছে, এটা এরকম একটা কাটা। এখন বলতো এই কাটার উপরে যে গর্তটা লাগতেছে এই জায়গাটা আর হচ্ছে নিচটা, তাহলে এই জায়গাটা কি সুপিরিয়র না, এটা ইনফিরিয়র না, এটা সুপিরিয়র ফসা না, গহ্বর যেহেতু ইনফিরিয়র ফসা না এটা, তাহলে এটা যদি স্পাইন বা কাটা হয় তাহলে এটা সুপিরিয়র স্পাইনাস ফসা বা সুপ্রা স্পাইনাস ফসা, আর নিচটা কি ইনফ্রা, এটা স্পাইনের নিচে ইনফ্রা স্পাইনাস ফসা। তার মানে হলো স্পাইনের উপরের ফসা, স্পাইনের নিচের ফসা। এখন বলো তো তোমার কোন আক্কেলে এই ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করা দরকার আমাদের আজকে? যদি মারা যাওয়া তো এই ধরনের প্রশ্ন নিয়ে কথা বললে। এবার চলে আসি আমরা স্ক্যাপুলার কাটা কি জিনিস, ওইটাই কাটা। স্পাইন মানেই হচ্ছে কাটা, স্পাইন মানে কাটা, তাহলে ওইটাই হচ্ছে কাটা। কোনটা? এই যে এখানে, এই যে এটা দেখছো, এই যে বলছিলাম না তখন, তাহলে এটাই হচ্ছে কাটাটা। এটা সেটা দেয়ালের মতো একটু উঁচু, এই যে এরকম। তাহলে এটা হচ্ছে ইনফ্রা স্পাইনাস ফসা, এটা স্পাইন, আর সুপ্রা স্পাইনাস ফসা। তো ওকে, ভেরি গুড, এই পর্যন্ত শেষ। এর পরের টপিক আমরা চলে যাই। তার আগে আমি একটা ছোট্ট ব্রেক নিই 5 মিনিটের, তোমরা একটু মাথা ঠিক করে আসো। পাঠাবো এটা। আচ্ছা,
সালামু আলাইকুম। আমি ততটুকুই পড়াচ্ছি যতটুকু তোমাদের দরকার। এর বেশি পড়াইলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। বোনস নিয়ে কিন্তু আমাদের 1.5 বছর পড়তে হয় মেডিকেলে, তাহলে 1.5 বছর ধরে যদি আমি পড়াই তারপরে তোমাদের পড়া শেষ হবে না এই একটা চ্যাপ্টারে। তো যতটুকু তোমাদের দরকার এবং এর বাইরে কোনো প্রশ্নই আসবে না। কিছু বোঝা গেল? কলেজের পরীক্ষায় কঠিন প্রশ্ন দেওয়া হয় এই কারণে যে 2টা চ্যাপ্টারের পরীক্ষা, একটা চ্যাপ্টারের পরীক্ষা, এখান থেকে যদি অনেকগুলো কোশ্চেন করতে হয় তাহলে কি কোশ্চেন বানাইতে হয় অনেকগুলো। বাট যখন তোমাকে 24টা চ্যাপ্টার থেকে প্রশ্ন করবে বা 12টা চ্যাপ্টার থেকে প্রশ্ন করবে, সহজ সহজ প্রশ্নগুলো করা হবে। কারণ টিচাররা জানে যে আমি যদি সব জায়গা থেকে কঠিন কঠিন প্রশ্ন দিয়ে কেউ পারবে না, তবে কিছু প্রশ্ন কঠিন থাকে, তারাই পারবে যারা ডিটেইল পড়বে। আমি কিন্তু ডিটেইল পড়িয়েছি সবাইকে, যা পড়িয়েছি এটা কিন্তু ডিটেইল। ক্লিয়ার? তো এবার আমরা চলে আসি নিচের অস্থিগুলাতে। যদি টেস্ট পেপার বের হয় বা কোনো কিছু বের হয় তাহলে আমরা ট্রাই করব শর্ট সিলেবাসের ডিটেল যে কোর্সটা শুরু হবে সেখানে গিয়ে আমরা ওই প্রশ্নগুলো সলভ করার ট্রাই করব। ঠিক আছে? তো আমি হিউমেরাস থেকে আবার শুরু করি, হিউমেরাসের নিচ থেকে। ঠিক আছে? তাহলে হিউমেরাসটা আমি একটু বড় করে আর্ট করি। উপরের প্রান্তটা আর্ট করলাম না, জাস্ট নিচের প্রান্তটা। কন্ডাইল, এপিকন্ডাইল, এইটা কি ক্যাপিচুলাম, দ্য ক্যাপের মতো, মাথার মতো। এই আবার এপিকন্ডাইল, এটা হচ্ছে ধরা যাক হিউমেরাসের নিচের প্রান্ত। ওকে, হিউমেরাসের নিচের প্রান্ত। এই যে এখানে একটা গহ্বর ছিল, একটু গর্ত ছিল, এইটার নাম কি ছিল? করোনয়েড ফসা। আমি একটু উল্টায় ছবিটা, এইটা জাস্ট আমি উল্টায় দিই, সেম এই দিকটা আসবে এদিকে। কিছুটা এরকম, বুঝছো? এটা হাতির পা না, ব্যাপারটা এরকম, হাড্ডির মাথাগুলো এরকমই। ঠিক আছে? তাহলে দেখো আমি এখন উল্টায় দিলাম, তাহলে এই পাশে কিন্তু একটা ফসা। এখন আমরা এটা নিচে গেছি, উল্টায় দিছি, ওখানে গিয়ে দেখি আমরা আরও একটা ফসা। তাহলে এইটার নাম কি? এটার নাম হচ্ছে ওলে ক্রে নন ফসা। তাহলে 2টা আমরা ফসা পেলাম। ঠিক আছে? এই যে এগুলোর নাম হচ্ছে ক্যাপিচুলাম, ক্যাপের মতো বা মাথার মতো, এই যে উঁচু উঁচু হয়ে আছে, ক্যাপিচুলাম। তোমাদের তো বলেছিলাম ক্যাপ থেকে হচ্ছে মাথা। ওকে, তাহলে আমরা মোটামুটি সব পেয়েছি। এগুলোর নাম কি? কন্ডাইল বা এপিকন্ডাইল। এই পর্যন্ত তো ঠিক আছে। তো আমি যদি এইভাবে দাঁড়াই, দেখো আমার তালুটা কিন্তু সামনের দিকে। তালুটা যদি সামনের দিকে রাখি, আমার হাড্ডিগুলো যেভাবে সজ্জিত হবে, আমি যদি হাতটা পেঁচাই এরকম করি, তালুটা যদি পেছনের দিকে দিই, তাহলে দেখো যে এখানে তো 2টা হাড্ডি আছে না, পাশাপাশি 2টা হাড্ডি আছে না এখানে, রেডিয়াস ও আল্লা। যদি উল্টায় তাহলে দেখিস যে এগুলো কি হবে, এইরকম হয়ে যাবে। তখন কিন্তু আমাদের বিন্যাসটা আলাদা হবে। তাহলে আমরা কি করব? তালুটা যদি সামনের দিকে দিই তাহলে এইরকম হবে হাড্ডি 2টা। হিউমেরাসের নিচে হাড্ডি 2টো পাশাপাশি যেন এরকম করে থাকে, তালুটা সামনের দিকে, তোমাদের দিকে ডিরেক্ট করতেছে। এটাকে বলা হয় অ্যানাটমিক্যাল পজিশন। আমাদের হাতে তালুটা সামনের দিকে থাকবে, আমাদের সিনাটা এরকম করে থাকবে। এই অবস্থায় আমার শরীরে যে হাড্ডিগুলো আছে, যেভাবে বিন্যস্ত আছে, আমরা এইভাবেই পড়বো। সারা পৃথিবীতে তুমি যেখানে যাও এই পজিশনে রেখেই পড়া হয়। ওকে, তাহলে আমি যদি এই পজিশনে রাখি, তালুটা সামনের দিকে, তাহলে এই পাশে একটা হাড্ডি আছে, এই পাশে একটা হাড্ডি আছে। তাহলে আমি হাড্ডি 2টো এবার আর্ট করি। এটা একটা হাড্ডি, এটা একটা হাড্ডি। ওকে, কয়টা হাড্ডি পেলাম আমরা? 2টা হাড্ডি পেলাম। তাহলে এখন দেখো এইটা কিন্তু আমার বাম হাত, একটু ভালো করে খেয়াল করো। এই ছবিটা যেটা দেখছো তোমরা, এটা কিন্তু আমার বাম হাত। তাহলে উপরেরটা কি? হিউমেরাস। তাহলে নিচে 2টা হাড্ডি পর পর আছে। এখন দেখো তোমাদের আমি 2টো নাম দিচ্ছি, একটা হচ্ছে রেডিয়াস আর একটা হচ্ছে আলনা। এখন তোমরা বলো তো, আলনা মানে হচ্ছে ঘরের আলনা, রেডিয়াস মানে হচ্ছে রেডিও। তাহলে বলো তো, তুমি যদি ঘরের বাইরে যাও কোন জিনিসটাকে তুমি সাথে করে নিয়ে ঘুরবা?
রেডিওটার সাথে নিয়ে ঘুরবো, রাইট? আমাদের সময় তো রেডিও ছিল, তোমরা তো রেডিও দেখো না, এখন তো মোবাইলে রেডিও পাওয়া যায়। তাহলে মোবাইলে এসে অনেক কিছু খেয়ে ফেলছে, ক্যালকুলেটর খেয়ে ফেলছে, ঘড়ি খেয়ে ফেলছে, রেডিও খেয়ে ফেলছে, টেলিভিশনও খাচ্ছে, তাই না? অনেক কিছু খেয়ে ফেলছে না, টিভি চ্যানেলগুলোকে খেয়ে ফেলতেছে। তো রেডিওটাকে আমরা বাইরে নিয়ে যেতে পারবো। তাহলে এটা যদি আমার বাম হাত হয়, এখন বলতো বাইরের দিকে কোনটা অস্থি আছে? দেহের বাইরের দিকে এই অস্থিটা, রাইট? তাহলে এটাই হচ্ছে সেই রেডিয়াস। তাহলে ভেতরের দিকে যেটা, দেহের ভেতরের দিকে আমার শরীরের কাছাকাছি যেটা, সেটা হচ্ছে আলনা। কারণ আলনাকে আমরা ঘরের ভেতরে রাখবো, ঠিক কিনা? একইভাবে পায়ের ক্ষেত্রে যদি আমরা যাই, এটা যদি ফিমার হয় তাহলে টিবিয়া ফিবুলা পাবো আমরা। এখন বলো তো, টিবিয়াটা টিভির মতো মনে হচ্ছে না, টিভি বা টেলিভিশন? তাহলে টিবিয়াটা কোন দিকে থাকবে? ভেতরের দিকে। ফিবুলাটা তাহলে বাইরের দিকে থাকবে, রাইট? তো আশা করছি এই পর্যন্ত তোমাদের পড়া শেষ। এগুলো খুব সহজ। এখন দেখো এখানে কি কি পার্ট আছে, আমি এটা তোমাদের দেখাবো। এই যে দেখো, এটা হচ্ছে আলনা অস্থি। আলনা অস্থির মাথাটা কিন্তু এইরকম, ঠিক না? কারণ এইটার মাথাটা দেখ এখানে এসে শেষ হয়ে গেছে, তাহলে এই মাথাটা কোনোভাবেই হিউমেরাসের সাথে কিন্তু লেগে নাই, আছে? তাহলে এটা কিন্তু সহজে খুলে পড়বে। তাহলে এই অস্থিটাকে কী করতে হবে? হিউমেরাসের সাথে গিয়ে বন্ধন তৈরি করতে হবে, নইলে কিন্তু এ তো পড়ে যাবে, এও খুলে পড়ে যাবে। তাহলে আমাদের হাতে যদি আমরা একটা ইট নেই, সাই করে দেখা যাবে যে এলবো জয়েন্ট থেকে এটা পড়ে গেছে, ঠিক কি না? খুলে পড়ে গেছে। তাহলে এখন আমরা কি করব? এখানে একটা এই অস্থির, এই যে এখানে কি আছে? পুলি। পুলি মানে হচ্ছে ট্রক্লিয়া। তাহলে এই জায়গাটার নামই হচ্ছে ট্রক্লিয়া, রাইট? তার লাল অংশটার নাম কি? ট্রক্লিয়া। তাহলে সে কি করবে? এটা যে ট্রক্লিয়া হয়, তাহলে এইটার দুইটা মাথা এরকম, একটা উপর দিকে এই গর্তের মধ্যে পড়বে করোনয়েড ফসার মধ্যে, আর একটা পেছন দিকে গিয়ে এই হাড্ডির পেছন দিকে এই যে এখানে লাগে, দেখছ? তাহলে আরেকটু সহজ করে তোমাদের দেখাই। ধরা যাক এটা এইরকম, এটা এইরকম, এরকম করে লাগছে এটা গর্তের মধ্যে, এই পাশে একটা গর্তের মধ্যে লাগছে, লেগে ঝুলে আছে, দেখছো? তাহলে দেখো তো এটার নাম কি ফসা ছিল? করোনয়েড ফসা। তার মানে করোনয়েড প্রসেস এসে ওই ফসার মধ্যে বা গর্তের মধ্যে প্রবেশ করে, রাইট? তাহলে এখন বলো তো এই আঙ্গুলটা কি? এটা প্রসেস, করোনয়েড প্রসেস। এখন বলো তো রেডিয়াসের না আলনার করোনয়েড প্রসেস আছে? আলনার করোনয়েড প্রসেস আছে। তাহলে আলনার এইটার নাম হচ্ছে করোনয়েড প্রসেস, প্রবেশ করছে করোনয়েড ফসাতে। পেছনে যেটা, এই যে এটা, তাহলে এটা কোথায় প্রবেশ করছে? পেছনে আর একটা ফসা আছে, গহ্বর আছে এইটার মধ্যে। তাহলে এটার নাম কি? ওলেক্রেনন প্রসেস। তাহলে এই অস্থির পেছনে যে একটা গর্ত আছে, এই ফসাটার নাম কি? ওলেক্রেনন ফসা। ফসা মানে গর্ত। এখন আমি একটু আসি, করোনয়েড মানে তো হুক বললাম, ওলেক্রেনন মানে কি? দেখো, ওলে মানে এলবো। তোমরা তো জানো যে এই জায়গাটার নাম হচ্ছে এলবো বা কনুই, ঠিক কিনা? ক্রেনো মানে কি? হেড। ওলে ক্রেনো, হেড। ক্রেনো মানে হচ্ছে সেফালো টেপালো, এই টাইপের একটা শব্দ থেকে আসছে আর কি। আরেকটা শব্দ কি? ক্রেনো হচ্ছে ক্রানিয়াল শব্দ থেকে আসছে। আমরা তো জানি ক্রানিয়াল মানে কি? ক্রানিয়াল স্নায়ু। ক্রানিয়াল স্নায়ু মানে হচ্ছে করোটিক স্নায়ু। তাহলে করোটিক মানে কি? মাথা, তাই না? মাথা থেকে যে স্নায়ুগুলো আসে তাদেরকে বলে ক্রানিয়াল স্নায়ু। তাহলে ক্রানিয়াল মানে কি? মাথা। তাহলে এলবোতে যে হেড বা মাথাটা থাকে তার নাম হচ্ছে ওলে ক্রেনন। ক্রেনো মানে হচ্ছে ক্র্যানিয়াল বা হেড, ওলে মানে হচ্ছে এলবো, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন বলো তো এই হুক দুটা, সামনের দিকে করোনয়েড হুক বা করোনয়েড প্রসেস, পেছনের দিকে হচ্ছে ওলেক্রেনন প্রসেস, কার থাকবে? রেডিয়াসের থাকবে না আলনার থাকবে? বলো, তোমরাই বলো। আলনার থাকবে, রাইট? তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? আমি জানি কষ্ট হচ্ছে, যে জিনিস যত কঠিন সেখানে কষ্ট হবে, আর যত বেশি কষ্ট মনে হবে তাহলে নিশ্চিত থাকো তুমি তত বেশি বোঝার চেষ্টা করছো, তোমার মাথা বোঝার চেষ্টা করতেছো। তুমি যদি মনে করো পড়লাম না, ধরা খেয়ে গেল, এই একটা প্রশ্ন তোমাকে বাঁচিয়ে দিবে। তুমি যদি একটুকু জানো যে রেডিওটাকে আমরা বাড়ির বাইরে নিয়ে যেতে পারি বলে রেডিওটা কখনোই হিউম্যারাসের সাথে যুক্ত হয় না আলাদাভাবে, তাইলেই বুঝতে পারবা তাহলে হিউম্যারাসের সাথে কে যুক্ত? তাহলে প্রসেসগুলো কার থাকবে? আল্লাহর থাকবে, তাই না? এটা আলনাতে কি থাকে? হুক থাকে। এখানে আমরা শার্ট রাখি, এখানে আমরা শার্ট রাখি, তাহলে হুকগুলো কার বা প্রসেসগুলো কার? আলনার। কঠিন,
একটু ট্রিক করে পড়তে হবে। এই আলনা বানান কিন্তু এ না, ULNA আলনা। আচ্ছা, তোমাদের আমি কিছু প্রশ্নের উত্তর দিই। 1 নম্বর প্রশ্ন ছিল হচ্ছে পেশেন্ট পায় না বলে পড়ায়। আমি এমন একজন মানুষ যাদের ধারণা নাই তারা তো হচ্ছে অনেক কমেন্টই করতে পারবে, বাট আমার লেভেল মেডিকেল সেক্টরে যারা আছে, মোটামুটি যারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে খোঁজ খবর রাখে, তারা আমারে জানে, মোটামুটি হলেও জানে। তো আমি যদি ছোট একটা ডিপ্লোমাও করি সাইকিয়াট্রিতে যদি ছোট একটা ডিপ্লোমা করি, একটা যদি সেন্টার খুলে বসি যেখানে আমি সাইকিয়াট্রিক কাউন্সেলিং করব, 6 মাসের পুরা তালিকা ভরে যাবে, মানে 6 মাসের পেশেন্ট লিস্ট হয়ে যাবে। তাহলে আমি চাইলেই ওখানে কিন্তু পেশেন্ট পাইতে পারি। 1। 2 নম্বর হচ্ছে পৃথিবীতে কোন মানে বাংলাদেশে কোন ডাক্তার MBBS করার পর মনে করে যে অনেক রুগী থাকবে আমার, কারণ এরপর তো পোস্ট গ্রাজুয়েশন আছে। তাহলে রুগীর অভাবে যে আমি পড়াইতে এসেছি ব্যাপারটা এমন না। আমার পড়াইতে ভালো লাগে না, সিরিয়াসলি রুগী দেখতেও ভালো লাগে না, আমার অন্য কাজ করতে ভালো লাগে। ওই কাজগুলো করব বলে আমি আমার মূলধন কালেক্ট করছি পড়ানো থেকে। তোমাদের পড়াচ্ছি, তোমরা সম্মানই দিচ্ছ, আমি এটা মূলধন হিসেবে কালেক্ট করছি, কারণ আমার কিছু টার্গেট আছে, এগুলো করতে হবে আমাকে। এইটা একটা। আর না জেনে অনেক মন্তব্য করে, এটা নিয়ে আমি মন খারাপ করি না। এটা 2 নম্বর হচ্ছে মেডিকেলে মুখস্থ করে পড়তে হয়। তারাই মুখস্থ করে যারা ইডিয়ট। মেডিকেলে গিয়ে খুব কম টিচার পাওয়া। আমি যেহেতু পার করে আসছি, আমি যেহেতু বিভিন্ন মেডিকেল কলেজের টিচারদের দেখেছি এবং আমার মেডিকেলের স্টুডেন্টগুলোকে দেখেছি, তারা তো BCS করে ফেলছে, আমার ফ্রেন্ডরা সবাই। এরা কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজে চলে যাবে আর 1 বছর পর, কারণ 1 বছর ডিউটি অলরেডি তারা পেরিফেরিতে করে ফেলছে, মেডিকেল কলেজের টিচার হয়ে যাবে তারা গিয়ে কিন্তু আবার পড়াবে, ঠিক কি না? তারা স্টুডেন্ট পড়াবে। আমি দেখছি যে বেশিরভাগই অন্ধের মতো, এর অমুক আছে, এর অমুক আছে। কোনটা? এটা হচ্ছে ওলেক-ক্রেনন প্রসেস, এটা হচ্ছে ওলেক-ক্রেনন প্রসেস, এটা হচ্ছে করোনয়েড প্রসেস, যেখানে লাগে সেটা হচ্ছে ফসা। এই পর্যন্ত কেউ তোমাকে মিনিংগুলো কখনোই পড়াবে না। মনে রাখার জন্য কেউ তোমাকে মানে ফোর্স করে যে মনে রাখো, এইটা এইভাবে পড়ো, কেউ করবে না। সব জায়গাতেই সেম এটা, ঠিক আছে? ট্রাস্ট মি। এখানে ফিজিক্স আছে। স্বাভাবিকভাবেই আমাদের ওয়েটগুলো কিন্তু এই পাশ দিয়ে চলে গিয়ে মেরুদণ্ড দিয়ে মাটিতে চলে যায়, ভাগ হয়ে যায়। কোন অস্থি কতটুকু করে ওয়েট ডিভাইড করে এবং মাটিতে চলে যাচ্ছে, ভার কেন্দ্রগুলো কীভাবে নির্ধারিত হচ্ছে, এগুলো ফিজিক্স। তুমি একবার ভালো করে দেখো, এই হাড্ডিটা এইভাবে আছে, তোমাকে মেডিকেলে গিয়ে কেউ এটা পড়াবে না যে এই হাড্ডিটা সহজে খুলে যেতে পারে। তাহলে এই হাড্ডিটাকে কী করতে হবে? এর সাথে যুক্ত হইতে হবে এবং ওই ফসা এবং প্রসেস ক্রিয়েট করে। আবার এই হাড্ডিটা এখন তো এমনি খুলে যাবে, তাহলে কি হবে? এই হাড্ডির সাথে এই হাড্ডির এইরকম করে অনেকগুলো যোগাযোগ আছে ফাইবার দ্বারা যোগাযোগ আছে, মানে তুমি টাইনাও এটা আর খুলতে পারবে না। কিছু বুঝলা? তো মুখস্থ করার কিছু নাই, কোথাও নাই। আমাদের যেমন সূত্রগুলো প্রথম মুখস্থ করা লাগছে, ম্যাথমেটিক্সের সূত্রগুলো। তারপর হচ্ছে ছোটোবেলায় ইংলিশের ক্ষেত্রে আমাদের ওয়ার্ড মিনিং, ভোকাবুলারিগুলো মুখস্থ করা লাগছে। সেমভাবে এখানে ভোকাবুলারিগুলো আমাদের মুখস্থ করতে হয়। তা আমাদের একটাও সৌভাগ্য, আমার নিজের সৌভাগ্য যে আমি ভোকাবুলারিগুলো পড়াইতে পারতেছি তোমাদের, তোমরা মিনিংগুলো জানতেছো, তোমাদের জন্য সুবিধা হইতেছে। তো মুখস্থ আসলে কোথাও নেই। তোমরা জানো না বলে মেডিকেলের কথা এটা বলে। যেখানে মানুষ নিয়ে ট্রিটমেন্ট করা হয়, মানুষের জীবন বাঁচানো হয়, তাহলে সেখানে বেশি তোমাকে টাইম ইনভেস্ট করতে হবে। অন্যরা রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, গাঁজা খাবে, মদ খাবে, আড্ডা দিবে, ট্যুরে যাবে, স্বাভাবিকভাবে তোমার এগুলো সুযোগ খুব কম হবে, ঠিক কি না? কারণ তুমি মানুষ বাঁচাবা। একটা মেশিন নষ্ট হয়ে গেলে তুমি কিন্তু মেশিনটা ফেলে দিয়ে একটা রিনিউ করতে পারবা। একটা গরু যদি রোগ শনাক্ত না করতে পারে, একজন ডিভিএমের ডক্টর ভ্যাট যদি না পারে, গরুটা জবাই করে বলবো যে জবাই করে ফেলেন, আপনারা কোরবানি করে মাংস খেয়ে ফেলেন। মানুষের ক্ষেত্রে তুমি এটা বলতে পারবা? একটা মানুষের যখন ক্যান্সার হয়, ওকে আমরা কি নদীতে ভাসায় দিয়েছি না? কী করি? মৃত্যুর আগ মোমেন্ট পর্যন্ত আমরা ট্রাই করি মুখের মধ্যে ইনহেলেশন দিয়ে, ট্রিটমেন্ট দিয়ে,
লাইফ সাপোর্ট দিয়ে আইসিইউ এর মধ্যে কেন ট্রাই করি? মানুষটা যেন বেঁচে থাকে। খুব গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবন, ঠিক কি না? যেদিন বাপ মারা যায় সেদিন দুই ভাইয়ের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে যায়, ধীরে ধীরে যোগাযোগ থাকে না, মা নাই আর যোগাযোগ নেই। কেন? কারণ ওরা ব্রিজ। তো এই আবেগটার জন্যই কিন্তু মেডিকেল সায়েন্সটা। তোমাকে এখানে বেশি সময় দিতে হবে। হ্যাঁ, বলুক মুখস্থ করার কথা, তাহলে তোমাদের গায়ে না লাগলেই হলো। আমি বলছি মুখস্থ করার কিছু নেই, তোমরা মনে করো মুখস্থ করার কিছু নেই। আমার পিছে যারা আছো, যারা আমাকে অনুসরণ করছো, তারা অন্যদের মতো ভাববা না, কখনোই কোথাও রিয়েক্ট করো না। ভেরি গুড, ডাক্তার রুগী পায় না বলে উনি পড়াচ্ছে, ভেরি গুড। কোথাও কোনো আনসার দেবা না, আমার হয়ে কখনো কোথাও গিয়ে লড়বা না, ঠিক আছে? আমারে যদি কেউ কখনো কোথাও গালিগালাজ করে ফেসবুক, কখনো গিয়ে ওখানে রিপ্লাইও দেওয়ার দরকার নেই, তার মন যা চায় সে করুক। তো আমরা কিন্তু পেয়ে গেলাম ওলেক্রেনন ফসা এবং করোনয়েড ফসা থাকে হিউমেরাসে, ওলেক্রেনন প্রসেস এবং করোনয়েড প্রসেস থাকে রেডিয়াসে, রাইট? এই যে এখানে তো একটা মাথা আমি দিয়ে দিয়েছি এখানে, এইটার নাম হচ্ছে স্টাইলয়েড প্রসেস। শব্দগুলো বারবার আসতেছে, কঠিন তো কিছু না। এই যে দেখো, এটা প্রসেসের মতো, তো লম্বা শাখা একটা অয়েড আছে। অয়েড মানে হচ্ছে মতো, কিসের মতো? স্টাইলের মতো। হোয়াট ইজ স্টাইল? স্টাইল মানে হচ্ছে একটু শাখা বের হওয়া, কোনো কিছুতে আকস্মিক একটা তীক্ষ্ণ জিনিস বের হয়ে গেছে, এটার নামই হচ্ছে স্টাইল। সেই স্টাইলের মতো প্রসেস মাথায় থাকবে। এবার তাহলে আমরা যে রুমের মধ্যে যে আলনাটাকে রাখবো, রুমের মধ্যে আমরা চাবো যে এটার একটা ভালো স্টাইল থাকুক। কার? রেডিওর না আলনার? আলনার। বিভিন্ন স্টাইলের আমরা আলনা রাখি, তাহলে এখন মনে থাকবে আলনা মানে স্টাইল। তোমরা কি এই পর্যন্ত বুঝতে পারছো? আজকে কিন্তু আমি অস্থিগুলো পড়াবো, এদিকে আর বেশি কষ্ট নাই। তাড়াতাড়ি বলো যে বুঝতে পারছো। ও, তোমাদের কিন্তু আমি একটা জিজ্ঞেস করেছিলাম যে ডেল্টোয়েড এখানে কোন পেশি, পেশিটার নাম কি? আমরা তো তখন এটা দেখছিলাম না, হিউমেরাস। এটা হচ্ছে হিউমেরাস। তো একটু দেখাও, এটা যদি আমার হিউমেরাস হয়, তাহলে এই যে এখানে একটা পেশি থাকে এরকম করে, ঠিক না? পেশি দেখো মাথাটাই যে এই জায়গায় এসে লাগছে। তো যে জায়গায় এই পেশিগুলো হাড্ডির সাথে লাগবে, ওই জায়গাটা তুমি যদি একটু ভালো করে দেখো, এরকম কি একটু উঁচু নিচু মনে হবে না? একটু খসখসে হবে না? এই খসখসেগুলোকে বলা হয় রিজ। কি বলা হয়? রিজ। এই পেশিটার নাম হচ্ছে ডেল্টয়েড পেশি। ডেল্টয়েড পেশি। তাহলে আমরা যেখানে ইনজেকশন দিই সেই পেশির নাম কি? ডেল্টয়েড পেশি। তাহলে ডেল্টয়েড পেশিটা হিউমেরাসে যেখানে লাগে সেই জায়গায় একটু খসখসে জায়গা তৈরি করে, সেটার নাম হচ্ছে রিজ। যেহেতু ডেল্টয়েড পেশি দ্বারা এই রিজগুলো বা খসখসে জায়গা তৈরি হয়, এই জন্য এটার নাম হচ্ছে ডেল্টয়েড রিজ। কি রিজ? ডেল্টয়েড রিজ। তো রিজ নিয়ে একটু বলি। এটা একটা হচ্ছে সমতল ভূমি, এরকম পাহাড় পর্বত আছে না, এই যেগুলো কি দেখো মনে হচ্ছে না উঁচু নিচু উঁচু নিচু, এগুলোর নাম হচ্ছে রিজ। কিছু বুঝলি? তাহলে এগুলো তো উঁচু নিচু পাহাড়ের মতো, মাথার মতো, এগুলো রিজ। তো এখন একটু বলি কেন ডেল্টয়েড এটার নাম। দেখি মনে হচ্ছে অয়েড আছে এখানে, অয়েড মানে হচ্ছে মতো, তাহলে ডেল্টার মতো বলে এটার নাম ডেল্টয়েড পেশি। ডেল্টা মানে কি? এইটা ত্রিকোণাকার। তাহলে আমি যদি এখানে একটা ত্রিকোণাকার ছবি অ্যাড করি, তাহলে এই পেশিটা হয়। একটু ভালো করে দেখ, তুই নিজেই বুঝতে পারবে। এই যে একটু শক্ত করে এটাকে এরকম করে উপরে তো, এই পেশিটা বোঝার উপায় হচ্ছে কি, পেশিটাকে নিয়ে কাজ করাইতে হবে। উপরে আছে না পেশিটা, তাহলে এটা টান দেয়, দেখ টান দিলি। এখন দেখ এই যে দেখ এই জায়গাটা শুধু শক্ত হয়েছে, আর কোথাও শক্ত হয়নি, হয়েছে? তাহলে এই যে দেখো ত্রিকোণাকার মাথাটাই যে হিউমেরাস এখানে লাগে, তাহলে এখানেই থাকে ডেল্টয়েড রিজ। প্রশ্ন আছে যে অমসৃণ খসখসে ডেল্টয়েড রিজ থাকে কোন অস্থিতে? হিউমেরাসে থাকে।
প্রসেসগুলো আল্লাহে থাকে, ফসাগুলো হিউম্যারাসে থাকে। আচ্ছা, আজকে ফার্স্ট ডে অনেকেই নতুন আসছো, তাদের কাছে মাথার উপর দিয়ে যাচ্ছে। তোমরা একদম চিন্তা করো না, পরের দিন থেকে তোমাদের মাথার নিচ দিয়ে যাবে, একেবারে এই পাশে যাবে, ঠিক আছে? তাহলে এখন আমরা চলে আসি, এখন আমরা কোথায় চলে আসছি? কনুই থেকে এখন আমরা চলে আসি কবজিতে, রাইট? এটা হচ্ছে কবজি। তোমরা কিন্তু কেউ লাইভ থেকে যাবা না, যত কষ্ট হোক এই জায়গাটা দেখো। আমি একটা খুব ইন্টারেস্টিং কথা বলবো, সেটা হলো অস্থির শ্রেণীবিভাগ। এইটা আমি আজকে ক্লাসের লাস্টে বলবো, এই অস্থিগুলোর শ্রেণীবিভাগ খুব ইন্টারেস্টিং। তাহলে এবার আমরা চলে আসি রিস্ট। এই জায়গাটার নাম হচ্ছে কি? রিস্ট। এই যে আমরা রিস্ট ব্যান্ড হাতে দেই, রিস্ট ওয়াচ হাতে দিয়েছি, তাহলে এই জায়গাটার নাম হচ্ছে রিস্ট, কারণ এখানে থাকে এটা, ঠিক কিনা? রিস্টের আর একটা নাম হচ্ছে কার্পাল। কার্পাল মানে হচ্ছে রিস্ট। ওকে, তাহলে এখানে যে অস্থিগুলো থাকবে এগুলোর নাম কি? কার্পাল অস্থি। না দিলাম 1 2 3 4 5 6 7 8, যেমনই দিছি। ওকে, তাহলে আমাদের এগুলোর নাম পড়তে হবে যে কার্পাল অস্থি কয়টা দিছি। তাহলে এখন বল, মানুষের দেহে কার্পাল অস্থির সংখ্যা কয়টি? 16টা। এই হাতে 8টা, এই হাতে 8টা, রাইট? তো এখন কার্পাল অস্থিগুলোর নাম জানতে হবে, একটা একটা করে আমরা শিখি। টিফিনে কিন্তু ট্রিক দেওয়া আছে, দেখে নিও ওখান থেকে। স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিজিফর। স্ক্যাফয়েড, লুনেট 4টা আছে। আমি একটু দেখি যে এদিক থেকে না এদিক থেকে, আমি ভুলে গেছি। Carpal bones in anatomical position. আল্লাহর নিচে থাকে স্ক্যাফয়েড। স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিজিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হেমেট, এইভাবে থাকবে, মানে ভেতর থেকে আর কি। স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিজিফর্ম মানে আমাদের শরীরের এদিক থেকে। আমি যদি এইভাবে দাঁড়াই 1 2 3 4 5 6 7 8 এইভাবে। ওকে, তো এখান থেকে কি প্রশ্ন হতে পারে যে কার্পাল অস্থি কয়টি, কার্পাল অস্থির নাম কি কি? ওকে, এতটুকুই। ট্রাপিজিয়াম, ট্রাপেজয়েড, ক্যাপিটেট, হেমেট। প্রিয় স্টুডেন্ট, দেখো তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে
ভাইয়া এই যে এই মাথাটা তো তীক্ষ্ণ করে কেন দিলেন, ইন্টারেস্টিং জিনিস। এই মাথাটা তীক্ষ্ণ আছে বলেই কিন্তু আমরা এই যেগুলোকে আর ডানে আনতে পারি না, এরা বাধা দেয়, বুঝতে পারছো? তুই একটু দেখ ভালো করে হাতটা, মানে দুই দিকে খুব বেশি যায় না, এইটার জন্য আর কি, বুঝছস? নইলে কিন্তু দেখ এদিকে দেখ একবার সমতল করতে পারছি, এদিকে দেখ একবার সমকোণ করতে পারছি, এদিকেও সমকোণ করতে পারছি, কিন্তু এইটা কিন্তু দেখো তোমরা পারবা না সমকোণ করতে। স্টাইলয়েড প্রসেসগুলো বাধা দেয়। ওকে স্টুডেন্ট, দেখো এবার আমরা এই 8টা অস্থির নাম পড়ছি। প্রশ্ন আসে হচ্ছে কার্পাল এবং টার্সাল। কোনটা অস্থি কোথায় থাকে মনে রাখবা, হাতে কাপ, আমরা তো হাতে কাপ নেই খাই, রাইট? না পায়ে নেই, হাতে নেই, তাহলে হাতের যেগুলো থাকে সেগুলোর নাম হচ্ছে কার্পাল। তাহলে টার্সালগুলো কোথায় থাকে? পায়ে থাকে। ওকে, তো ঠিক আছে, আমরা এখন দেখি নামগুলো কেন এরকম হয়েছে। খুব সহজ, আমাদের কিন্তু পড়া শেষের দিকে। ওকে, স্ক্যাফয়েড, এই যে একটু দেখো গর্ত, এটা হচ্ছে একটু নৌকার মতো আর কি, একটু গর্তের গভীরের মতো। অয়েড মানে হচ্ছে মতো। আচ্ছা আমি একটু বলি তোমাদের, গরুর দিকে দেখছো, গরুর পেট দেখছো কখনো? গরু যখন না খেয়ে থাকে দেখবা গরুর দুই পেটটা একটু গভীর হয়ে যায়, যায় না? তা এটাকে বলে স্ক্যাফয়েড। এই যে আমাদের পেট, আমরা যখন না খাই যেটা গর্ত হয় কি না? তাহলে এটার নাম হচ্ছে স্ক্যাফয়েড। মা না খায় আমার বাচ্চার পেটটা বসে গেছে, কিছু বুঝলা? তাহলে বসে যাওয়া মানে স্ক্যাফয়েডের মতো হয়ে গেছে শেপটা, এরকম। ঠিক আছে, স্ক্যাফয়েড মানে যে এটা বোঝাচ্ছে, তাহলে এইটা দেখতে এরকম। ঠিক আছে। 2 লুনেট, দেখো গ্রেগরিয়ান ক্যালেন্ডার আর একটা হচ্ছে লুনার ক্যালেন্ডার, রাইট? লুনার মানে হচ্ছে চন্দ্র মাস, তাহলে লুনেট বলতে কি বোঝাচ্ছে? যে এই অস্থিটা দেখতে কিছুটা চাঁদের মতো। আমি কিন্তু রিয়েল ছবিটা দেখাইতে পারছি না, বাট আমি তোমাদের মনে রাখার জন্য এটা বলতেছি। লুনেট মানে হচ্ছে লুনারের মতো। লুন মানে হচ্ছে কি? চাঁদ, রাইট? চাঁদ শেষ। ট্রাইকুয়েট্রাল, ট্রাইকুয়েট্রাল মানে হচ্ছে ত্রিকোণাকার। ট্রাই মানে হচ্ছে 3, ট্রাইকুয়েট্রাল মানে হচ্ছে 3 কোণাকার। ওকে, এবার চলে আসে পিজি ফর্ম। পিজি শব্দের অর্থ হচ্ছে পি, পি মানে হচ্ছে কি? মোটর। ফর্ম মানে হচ্ছে আকৃতি, মোটর আকৃতি। ক্লিয়ার? এটা আরেক মোটর আকৃতি। তো এই পিজি ফর্ম অস্থিটা কিন্তু জন্মের সময় আমাদের থাকে না। আমাদের তো এই উপর দিকে তো টেন্ডনগুলো চলে গেছে, তাই না? এগুলো তো পেশির মাথাগুলো শক্ত হয়ে যায়, এটা টেন্ডন বলা হয়। তাহলে এর উপর দিয়ে যে টেন্ডনটা গেছে, তাহলে ঘষা খেতে 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 টেন্ডনটা হাড্ডি হয়ে গেছে। তাহলে পিজি ফর্ম হাড্ডিটা হচ্ছে ঘষা খাওয়ার টেন্ডনটা, যেটা হাড্ডিতে পরিণত হয়েছে। এই ধরনের হাড্ডিগুলোকে বলা হয় সিসাময়েড অস্থি। কি বলা হয়? সিসাময়েড অস্থি। তাহলে আমি প্রশ্ন করতেই পারি, মানুষের শরীরে যে সিসাময়েড অস্থিগুলো আছে, একটা নাম বলো তো, বললো পিজি ফর্ম। জন্মের সময় ছিল না। তাহলে এই যে এগুলো টেন্ডন, যেগুলো আমরা রক বলি, তাহলে এগুলো যদি কখনো কোনো একটা জায়গায় গোল হয়ে হাড্ডি হয়ে যায়, তাহলে এটার নাম হচ্ছে সিসাময়েড হাড্ডি। সিসাময়েড শব্দের অর্থ আর কি? সিসাম মানে হচ্ছে তিল বীজ। কি বীজ? অয়েড মানে কি? মতো। তাহলে এই হাড্ডিগুলা তিল বীজের মতো। এটা ছোট তিল বীজটা দেখতে যেমন, এটা ধীরে ধীরে একটু জুম করার পর দেখবো সেটার যে চেহারাটা হয়েছে, পিজি ফর্মের চেহারাটা ঠিক ওরকম। এই যে আমাদের প্যাটেলা আছে না হাঁটুর সামনে, ছোট বাচ্চারা জন্মের সময় প্যাটেলা নিয়ে আসে না, রাইট? তাহলে আমাদের যে পেশিগুলো হাঁটুর উপর দিয়ে চলে গেছে, এরকম চলাচল করতে করতে ঘষা খেতে খেতে ধীরে ধীরে ওখানে একটা প্যাটেলা বা একটা হাড্ডি তৈরি হয়। তাহলে প্যাটেলাটা কি জন্মের সময় ছিল? আমাদের হাঁটুর মালাইটা জন্মের সময় ছিল না, জন্মের পরে হয়েছে। পেশি থেকে হয়েছে না টেন্ডন থেকে হয়েছে? টেন্ডন থেকে হয়েছে। তাহলে এই ধরনের হাড্ডিগুলোকে আমরা কি বলবো? সিসাময়েড হাড্ডি। তাহলে আমরা কয়টা সিসাময়েড হাড্ডি পেলাম? 2টা। একটা হচ্ছে পিজি ফর্ম আর একটা হচ্ছে প্যাটেলা। 2টাই প দ্বারা তৈরি। ক্লিয়ার? এবার চলেছি ট্রাপিজিয়ামে। ট্রাপিজিয়াম মানে তো তোমরা জানো যে হাড্ডিটা হচ্ছে ট্রাপিজিয়ামের মতো। 2টা বাহু হচ্ছে সমান্তরাল আর 2টা বাহু সমান্তরাল নয়, রাইট? ট্রাপিজিয়ামের মতো দেখতে।
ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম আকৃতির। ট্রাপিজয়েড কি? এই যে ওয়েড মানে কি? মতো। তাহলে ট্রাপিজিয়ামের মতো। দেখো এটা হচ্ছে ট্রাপিজিয়াম, এই হাড্ডিটা, রাইট? তাহলে হচ্ছে ট্রাপিজিয়ামের মতো যেটা, সেটার নাম হচ্ছে ট্রাপিজয়েড। তাহলে এই হাড্ডিটা দেখতে কেমন? মানে জাস্ট কোনো না কোনোভাবে হয়তো বা একটু আঁকা বাঁকা হয়ে গেছে, বাট দেখতে কিছুটা ওর মতো হবে। পুরোপুরি কিন্তু ট্রাপিজিয়াম নয়, ট্রাপিজিয়ামের মতো। হয়তো আর সমান্তরাল যে রুলগুলো আছে সংজ্ঞা, ওটা মানছে না, বাট দেখতে কিছুটা মতো। ক্যাপিটেট, দেখো ক্যাপ, ক্যাপ মানে কি? মাথা। তাহলে হাড্ডিটা এরকম কিছুটা, মাথার মতো একটু উঁচু হয়ে আছে। ওকে, এবার চল হ্যামেট। হ্যামেট মানে হচ্ছে হুক। হ্যামেট মানে হচ্ছে হুক। হাড্ডিটা কিন্তু হুকের মতো। প্রিয় স্টুডেন্ট, তোমরা কি সবাই আমার কথা বুঝতে পেরেছো? কর্নোএভিল, হ্যামস্ট্র, আপনারা কি সবাই আমার কথা বুঝতে পেরেছেন? তো আজকের এই পর্যন্ত কিন্তু শেষ, বাট আমি আর দুই মিনিট কথা বললে বাকিটা শেষ হবে। দেখো এটা তো আমার কোন হাত? বাম হাত। তাহলে বাম হাতের বৃদ্ধা আঙ্গুলটা কিন্তু দেখো, তালুটা যদি তোমাদের দিকে থাকে তাহলে বাম দিকে আছে। তাহলে এরপর থাকে হচ্ছে কার্পালের পর মেটাকার্পাল কয়টা রে? 4টা না 5টা? 1টা 2টা 3টা 4টা 5টা। দেখো একটু ভালো করে খেয়াল করো, এই হাড্ডিগুলো আমাদের কবজি তৈরি করবো, রাইট? আর তাহলে করতল মানে হাতের যে তলটা আছে, এই যে এগুলো তৈরি করবে, ঠিক কি না? তাহলে এগুলো একটু লম্বা হতে হবে না? 1টা 2টা 3টা 4টা 5টা। হয়েছে কি না? তো আমরা করতলটা তৈরি করতে পারলাম। এরপরে হচ্ছে আমাদের আঙুল তৈরি করতে হবে। তো এগুলোর নাম কি ছিল মহিবুল্লাহ? কার্পাল। এগুলোর নাম কি? মেটা কার্পাল। তো প্রিয় স্টুডেন্ট দেখো, কার্পাল মানে কি? কবজি। কার্পাল মানে কি? কবজি। এগুলো কি কবজিতে আছে? নাই, করতলে আছে। তার মানে অবস্থানটা এখানে হলে কবজি হতো, কার্পাল হতো। এখানে এসে পরিবর্তন হয়ে গেল জায়গাটা। তাহলে এগুলো হচ্ছে পরিবর্তিত কার্পাল, বা অবস্থানটা পরিবর্তন করে ফেলেছে। কোথা থেকে? কবজি থেকে এদিকে আছে না। এই যে মেটা মানে হচ্ছে পরিবর্তন। এক জায়গা মানে একটা রূপ থেকে আরেকটা রূপ বলো, বা একটা জায়গা থেকে আরেকটা জায়গা বলো, জাস্ট পরিবর্তন হয়ে গেছে। তা কার্পাল মানে হচ্ছে কবজির, কবজি থেকে যেহেতু একটু পাশেই পাচ্ছি আমরা অন্য জায়গায় বা পরিবর্তিত জায়গায়, এই জন্য এটা হচ্ছে মেটা কার্পাল। ওকে, এবার চলে আসি আমরা আঙুলগুলা। আঙুল মানে হচ্ছে ফ্যালাংস। এই যে দেখো বৃদ্ধা আঙুল কিন্তু দেখো 2টা পার্ট, 1টা 2টা। তাহলে আমরা 1টা দিলাম, 2টা দিলাম। এই আঙুলগুলো কিন্তু দেখো 3টা করে পার্ট, 1 2 3। ওকে, 1 2 3, 1 2 3, 1 2 3। দেখো মানুষের একটা হাত তৈরি হয়ে গেছে, রাইট?
তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? তাহলে এখন আমরা একটু হিসাব করি হাড্ডিগুলা, অঙ্কগুলো করে তারপর আমরা চলে যাব। মহিবুল্লাহ, আমরা কি দেখছি? ঊর্ধ্ব বাহুর অস্থি দেখতেছি, রাইট? তাহলে এগুলো হচ্ছে আমাদের সম্মুখ বাহু বা সম্মুখ পায়ের অস্থি দেখতেছি। ওকে, তাহলে আমরা প্রথমে চলে আসি বক্ষ অস্থিচক্রের হাড্ডি, এখান থেকে শুরু করি। বক্ষ অস্থিচক্র কয়টা? এই পাশে একটা ক্লাভিকল, একটা স্ক্যাপুলা, রাইট? তাহলে ক্লাভিকল, ম্যাটটা সবাই দেখো, ক্লাভিকল যোগ স্ক্যাপুলা মানে একটা যোগ একটা, রাইট? দুই দিকে যেহেতু দুই দ্বারা আমরা গুণ দিলাম। ওকে, এরপর আমাদের ছিল হিউমেরাস। কয়টা? একটা, দুই দিকে আছে, তার দুই দ্বারা গুণ দিলাম। এরপর কি ছিল? রেডিয়াস আলনা, একটা রেডিয়াস একটা আলনা, দুই দ্বারা গুণ দিলাম, দুই দিকে যেহেতু আছে হাত। এরপর কি ছিল? কার্পাল। কার্পাল কয়টা? আটটা, দুই দ্বারা গুণ দিলাম। মেটাকার্পাল, এই যে এগুলো হচ্ছে মেটাকার্পাল, পাঁচটা, দুই দ্বারা গুণ দিলাম। ফ্যালাঞ্জেস, ফ্যালাংস আর ফ্যালাঞ্জেসের মধ্যে পার্থক্য দেখে নিবা। দেখো কয়টা এখানে ফ্যালাঞ্জেস? 1 2 3 12 13 14, 14 দুই হাতে যেহেতু গুণ দিলাম। টোটাল কয়টা হলো? গুণ করো, 28টা আর 10টা, 38টা আর 16টা, কত হলো? 54, 55, 56, 57, 58, 59, 60, রাইট? তাহলে এখন বলো তো মানুষের অগ্রপদের কয়টা? কি ভুল হয়েছে? ভালো করে বলো, বুঝি নাই। কয়টা হচ্ছে টোটাল অস্থি? বেশি হাড্ডি কি আমরা দিয়ে ফেলছি নাকি? চৌষট্টিটা না? হ্যাঁ 64। তোমরা যদি আজকে থাকো 2-3 মিনিট আমাকে এক্সট্রা সময় দাও, তাহলে আমি তোমাদের ওই ইন্টারেস্টিং কথাটা বলবো যে কথাটার জন্য আমি এখনও ক্লাসটা শেষ করিনি। তোদেরকে খুব বিরক্ত লাগতেছে? যারা অনলাইনে ক্লাস করতেছে তারা কেমন কষ্ট পাচ্ছে ওটা একটু বোঝার চেষ্টা করো। বাহুর অস্থি আমরা শেষ করেছি, রাইট? প্রিয় স্টুডেন্ট, তোমরা যদি থাকো এবার আমি নামকরণটা পড়াই, কারণ নামকরণ থেকে প্রথম প্রশ্নটা আসে। ওইটাই যদি আমরা না পারি এত কিছু পড়ে কোনো লাভ নাই। চয়ন কুমার বলেছ ট্রাপিজিয়াম ট্রাপিজয়েড ম্যাল্টেঙ্গুলার কেন? এটা মাল্টি অ্যাঙ্গুলার, ম্যাল্টেঙ্গুলার না, মাল্টি অ্যাঙ্গুলার। 68 হয় কেমনে? 64 ঠিক আছে না? আচ্ছা, বায়োলজি পড়তে গেছি বলে কি যোগ বিয়োগ ভুলে গেছি? দেখো তোমরা ভালো করে দেখো, এই অস্থিগুলো কিসের অস্থি? বাহু, ঠিক কিনা? একটু ভালো করে দেখ। এই বাহুর দেখো তো এই জায়গাটার নাম হচ্ছে, উপরের দিকে যেহেতু আছে তাহলে আমরা কি বলতে পারি? আপার আর্ম বা ঊর্ধ্ব বাহু, ঠিক না? ভালো করে খেয়াল করো, আপার আর্ম বা ঊর্ধ্ব বাহু।
তো মেডিকেল সায়েন্সে এটাকে বলা হয় ব্রাকিয়াম। কি বলা হয়? ব্রাকিয়াম। আচ্ছা, তাহলে আবার এই জায়গায় আমরা চলে আসি। তোমরা পড়ছো না, এটার নাম হচ্ছে আর্ম, এটার নাম ফোর আর্ম, রাইট? তাহলে এটা আপার আর্ম ছিল, এটা তাহলে কি ফোর আর্ম বা সম্মুখ বাহু, ঠিক কি না? ফোর মানে সম্মুখে, ANTE, এই এনটি মানে সম্মুখে, ANTI না, ANTE, ঠিক আছে? তাহলে এটার নাম যদি ব্রাকিয়াম হয়, তাহলে ব্রাকিয়ামের সম্মুখে যেটা, সেটার নাম হচ্ছে এন্টি ব্রাকিয়াম। এন্টি ব্রাকিয়াম, ঠিক কিনা? একটু ভালো করে খেয়াল করো। এটা যে আর্ম হয়, তোমরা যেটা ছোটবেলা থেকে পড়ে আসছো, এটার নাম হচ্ছে ফোর আর্ম, কিন্তু আমি বললাম এটার নাম হচ্ছে আপার আর্ম, যেহেতু উপরে থাকে, হিউমেরাসটা উপরে থাকে, তাহলে এইটার নাম হচ্ছে ফোর আর্ম। তো তোমাদের জন্য, তোমার প্রতি আমার প্রশ্ন তোমাদের প্রতি, সেটা হলো এটা যদি আপার আর্ম হয়, এটা লোয়ার আর্ম হবে, তাই না? এটা যদি ব্রাকিয়াম হয়, এটা লোয়ার ব্রাকিয়াম হবে। তাহলে কেন এটাকে বাহু বললাম? এটার বাংলা নাম দিলাম সম্মুখ বাহু। আরে নিচে আছে তো, নিচে আবার সম্মুখ বাহু কীভাবে হয়? নিম্ন বাহু হবে, রাইট? খুব দ্রুত তোমরা কমেন্টের আনসার করো, খুব দ্রুত। কেন এটার নাম নিম্ন বাহু না বলে, লোয়ার আর্ম না বলে, লোয়ার ব্রাকিয়াম না বলে, কেন এটাকে সম্মুখ বাহু, এন্টি ব্রাকিয়াম বা ফোর আর্ম বলা হচ্ছে? বলো। ও, অনেকেই এটা কত ধরছো মই বললাম? দেখো, তোমরা যে 60টার হিসাব করতেছিলা, শুধু এটা বাদ দিলেই কিন্তু 60টা হয়। বইয়ে কিন্তু এইভাবে হিসাব করা আছে বাহুর। এটা তো বাহু, আর স্ক্যাপুলা ক্লাভিকল তো বক্ষ অস্থি চক্রের অস্থি, রাইট? তো ওটাও ঠিক আছে, তুমি যেমনি ম্যাথ করো ঠিক আছে। কারণ একটু অংশ উঁচু করলে এটাই সম্মুখ বাহু মনে হয়, পারি না। বিবর্তনের দিক থেকে এমন, জন্মের সময় এমনি থাকে, জানি না। জন্মের সময় মায়ের পেটে এমনভাবে থাকি যে তাই একে সামনের বলে। মানুষকে উল্টা ঝুলালে তো ওটা নিম্নবাহু হয় না, মায়ের গর্ভে থাকা অবস্থায় সামনে থাকে। মোহাম্মদ জিয়াউদ্দিন, থ্যাংক ইউ। মায়ের গর্ভে যখন আমরা থাকি না, এরকম হয়ে থাকি, বুঝছো? এইরকম হয়ে। তোমরা ছবি দেখো ভালো করে, বাচ্চাদের ছবি দেখো, বাচ্চারা এরকম করে থাকে মায়ের পেটের মধ্যে। এখন দেখো তো, এটা যদি বাহু হয়, তাহলে এটার নাম কি? নিম্ন বাহু কীভাবে হয় আমার বলতে? এটা এরকম ছিল? মায়ের পেটে কি আমরা এরকম করে থাকি? আসতেছি পৃথিবীতে, মায়ের পেটে আমরা এরকম করে থাকি, ঘুমায় আরামে। তো এটা যে বাহু হয়, এটা সম্মুখ বাহু। এটার নাম যদি আর্ম হয়, এটার নাম হচ্ছে ফোর আর্ম, FORE, ফোর মানে হচ্ছে সম্মুখে। এটার নাম যদি ব্রাকিয়াম হয়, তাহলে এটার নাম হচ্ছে এন্টি ব্রাকিয়াম, ANTE, এন্টি মানে সম্মুখে। ব্লার হোক, সমস্যা নেই, হয়ে শেষ হয়ে গেছে। তোমরা কি বোঝো নাই আমি যে ব্যাখ্যাটা দিয়েছি? আমাদের কিন্তু পড়া শেষ। আচ্ছা, আমি যে ব্যাখ্যাটা দিয়েছি এটা তো বুঝতে পারছো, ব্লার হোক সমস্যা নেই। আমরা মায়ের পেটে থাকি বলেই এটা তো বাহু হয়, মায়ের পেটে এইভাবে থাকি। এটা বাহু হলে এটা হচ্ছে সম্মুখ বাহু, এই আর কি, আর কোনো ব্যাখ্যা নাই এখানে। তো ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করেছো। আজকে আমি অল্প পড়া, বেশিক্ষণ সময় পড়িয়েছি। ফসা, ফ্যাসেট কিংবা হচ্ছে এই জিনিসগুলো বুঝতে পারলে এনাফ, নচ বুঝতে পারলে এনাফ। তো পরের দিনে কিন্তু আমরা খুব দীর্ঘমেয়াদী ক্লাস দেব। পরের দিনে আমরা ট্রাই করব, যেহেতু অনেকেই মাথার উপর দিয়ে যাচ্ছে,
মাথার উপর দিয়ে যাওয়ার কিছু নাই, তুমি যে টপিকটা পড়ালাম এখন বই খোলো, এই অংশটুকু শুধু পড়বো, আগে পিছে কী ছিল পড়ার দরকার নেই। ঠিক আছে? তাহলে পরের ক্লাস থেকে তুমি দেখবা যে কোনো কিছুই কঠিন মনে হচ্ছে না, পারলে রিডিং পড়ে রাখবা পুরো চ্যাপ্টার। যে ভাই যে শব্দটা বলবে, এই শব্দটা আমি চোখ দিয়ে দেখছি, আমার মাথায় একবার না হলেও একবার ঢুকছে, রাইট? যেন বলার সময়, তোমার শোনার সময় যেন মনে না হয় নতুন জিনিস শিখতেছি। এটা খুব জরুরি জিনিস। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।